ভাইয়া, লাস্ট ক্লাসের রেকর্ডিংটা আসছে না? হ্যাঁ, রেকর্ডিং ভাইয়া তো ওটা আমি তো সাথে পরের দিনে দিয়ে দিয়েছি আর কাকে রফিক ভাইকে দিছে? হ্যাঁ অন্য আচ্ছা, আমি রফিকের সাথে কথা বলতেছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা এবং রেকর্ডিং দুটো একসাথে আমি পরের দিনে দিই। ব্যাপারটা হলো কি, দুইটা প্রজেক্ট, দুইটা ঠিক আছে। আর যেহেতু পাওয়ার পয়েন্ট গুলো আমাদের কাছে, আপনারা দেখবেন যে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে আমি কিন্তু গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি মানে অন্যরা ক্লাসে আসেও আমি আসলে আমি এটা এনসিও করছি, বাট ভিডিও রেকর্ডিংটা থাকে কিন্তু actually তো আমি রিকোয়েস্ট করি। তো হয়তো দিয়ে দিবেন, আপনারা দেখা যায় তো আমি অন্য কাজের থাকে তো কিন্তু আমি আমি রফিক ভাই আগের একটা পেয়ে গেছি। না, আমি রফিক ভাইকে রিকোয়েস্ট করবো যে আজকে থেকে যেন নিয়মিত দিয়ে দেয়, বা উনি আমাকে দিতে আমি এটা ওইটা কি একটা দিছে মনে হয়। আপনি কতদিনের কথা জানেন না এটা আপনারা কিন্তু আপনি এইটা আমি ওপিনিয়নে আছি না না ওকে, গুড ইভিনিং সবাইকে। শুরু করি আমরা, হ্যাঁ। গুড ইভিনিং। তো আপনাদের এখন পর্যন্ত যে কটা ক্লাস হয়েছে, মানে সবাই কি মানে ভালো লাগছে ক্লাসগুলো? ওকে, ঠিক আছে। তো আজকের টপিকটা একটু ইন্টারেস্টিং, বিকজ আমরা এখানে যেহেতু আসলে সাপ্লাই চেইন নিয়ে আসলে কথা বলছি আমাদের এই পুরো কোর্স সিজনে। আমরা প্রত্যেকেই ফাইন্যান্স প্রফেশনাল এখানে যারা আছি, বাট স্পেসিফিক্যালি সাপ্লাই চেইনে আমরা হচ্ছে ডিজিটাইজেশনটা কিভাবে আমাদেরকে হেল্প করছে আমাদের সাপ্লাই চেইনের কাজে, সেই বিষয়টা নিয়ে আসলে আজকের এই মডিউলটা। তো এখানে হচ্ছে আজকে আমরা দুইটা জিনিস আসলে একটু দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা আমাদের ফাইনান্সিয়াল পার্সপেক্টিভ থেকে নর্মালি যে কাজগুলো করি, আমাদের হচ্ছে রেকর্ডিং একটা টাস্ক থাকে আমাদের ট্রানজেকশন গুলো, যেটা হচ্ছে অর্গানাইজেশনে, এবং একই সাথে হচ্ছে এটা রিপোর্টিং। হ্যাঁ, তো আগে একটা সময় ছিল সবকিছু খুব ম্যানুয়ালি করা হতো, মানে আস্তে আস্তে এটা ধীরে ধীরে হচ্ছে ডিজিটাল ওয়েতে মানুষজন ব্যবহার করা শুরু করলো, এবং এখন আমরা জানি যে অনেক ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন বিভিন্ন অর্গানাইজেশনে ইউজ করা হচ্ছে এই রিপোর্টিংটাকে আরো বেশি স্মুথ করার জন্য, আরো বেশি কংক্রিট করার জন্য, এবং ডিসিশন মেকিংটা যেন খুব কুইকলি করা যায় ওই দিক থেকে। তো যারা ফাইন্যান্স ম্যানেজ করছেন এখন, তারা কিন্তু হচ্ছে বিভিন্ন ইআরপি বা হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টিং টুলস বা সফটওয়্যার আমরা ইউজ করি আমাদের কাজের সুবিধার্থে। যেহেতু আমরা একই সাথে অর্গানাইজেশনের ফুল ফাইন্যান্সটা দেখছি, সো অর্গানাইজেশনের যে সাপ্লাই চেইন এরিয়া, বা আমি যদি বলি যে একদম প্রকিউরমেন্ট থেকে শুরু করে সেটার একদম এন্ড অফ মানে পেমেন্ট পর্যন্ত, একদম যে স্টেপস গুলো আছে প্রত্যেকটা স্টেপে হচ্ছে ফাইন্যান্স প্রফেশনালের একটা ভূমিকা থাকে, এরকম যে কোন জায়গাতে অ্যাকচুয়ালি কোন ট্রানজেকশনটা হচ্ছে এবং সেটা ওকে আছে কিনা, বা সেখানে কোনো চেঞ্জ দরকার আছে কিনা। মাঝে মাঝে অ্যাপ্রুভালের কিছু ইস্যু থাকে। তো ওভারঅল পুরো জিনিসটা যদি ডিজিটাল ওয়েতে ম্যানেজ করা যায়, এবং যিনি ফাইন্যান্স ম্যানেজার ওনার যদি ওই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া থাকে, তো এইটা অনেক ভালো একটা অ্যাডভান্টেজ দেয় আমাদের। হচ্ছে শুধুমাত্র সাপ্লাই চেইন না, অ্যাকাউন্টসে তো অবশ্যই, বাট সাপ্লাই চেইনের যে এরিয়াটা আছে সেখানে যেন ভালোভাবে পারফর্ম করা যায়, আমরা যেন ভ্যালু অ্যাড করতে পারি, ওই জন্য আসলে আমাদের এই নলেজটা দরকার। আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমার নাম ইমন চন্দ্র বণিক। আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম আসলে সাপ্লাই চেইনেই।
আমার পড়াশোনা হচ্ছে ফাইন্যান্সে, গ্রাজুয়েশন ফাইন্যান্সে করেছি, মাস্টার্স অফ ফাইন্যান্সে। ক্যারিয়ার শুরু করেছিলাম সাপ্লাই চেইনে, গ্রিনল্যান্ড গ্রুপে। দেন ওখানে কয়েক বছর কাজ করার পর একটু মনে হলো যে না, আমার যে মানে ট্র্যাক, সেখান থেকে একটু দূরে চলে আসছি, তো আমার ট্র্যাকে ফেরা উচিত। দেন ফাইন্যান্সে জয়েন করলাম অন্য একটা অর্গানাইজেশনে। তো প্রথমে সেটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন ছিল, দেন ওখান থেকে সার্ভিস ইন্ডাস্ট্রিতে জয়েন করেছি। আই সোশ্যাল লিমিটেড নামে একটা সোশ্যাল এন্টারপ্রাইজে আমি কাজ করেছি অনেকদিন। সেখানে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস দুইটা সেকশনেই কাজ করা হয়েছে, এবং পরবর্তীতে সেখানে হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হিসেবে অনেকদিন ছিলাম। সেখান থেকে আমি পরে সুইচ করি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বিভিন্ন প্রজেক্টে কনসালটেন্ট মোডে। আহ সেখান থেকে যখন আমি কনসাল্টিং করি, তখন একটা আইডিয়া, মানে আইডিয়া না ঠিক, মানে আমাকে খুব বেশি ট্রিগার করতে একটা জিনিস, যে বিজনেসের যে আমরা যেটা বলি স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিজিয়ার, এসওপি, বা প্রত্যেকটা স্টেপস, প্রত্যেকটা ফাংশনারি অনেকগুলো স্টেপ থাকে। তো তো এই স্টেপ গুলো যদি প্রত্যেকটা এরিয়াতে ডিজিটাইজেশন করা যায়, সেক্ষেত্রে অর্গানাইজেশন কিন্তু অনেক বেশি মানে সাপোর্ট পায়, এবং হচ্ছে অনেক বেশি স্মুথলি রান করতে পারে, ডিসিশন নেওয়াটা ইজি হয়। এবং অনেক প্রতিষ্ঠান দেখা গেছে যে তাদের এই ডিজিটালি তারা ইকুইপড না হওয়ার কারণে অনেক বেশি সাফার করছে। তো সেখান থেকে আমার এই ইআরপি বা বিভিন্ন অ্যাকাউন্টিং টুল বা এই ধরনের যে আহ, আহ, মানে টুলস গুলো আছে, ডিজিটাল টুলস গুলো আছে, যেটাতে তারা বিজনেসটাকে অটোমেশনের, মানে অটোমেশন একটা অ্যাডভান্টেজ পেতে পারে, সেই পার্সপেক্টিভে আমি কনসাল্টিং করা শুরু করি। প্রথমে বাংলাদেশে ছিল, এরপর হচ্ছে দেশের বাইরে বেশ কয়েকটা প্রতিষ্ঠানে করা হয়েছে। দেন একটা ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্মে আমি কিছুদিন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবে ছিলাম। লাস্ট ইয়ারে আমি অন্য আরেকটা এডটেকে জয়েন করি। তো এখন হচ্ছে আমি সেই এডটেকেরই কান্ট্রি ম্যানেজার হিসেবে আছি, একটা নরওয়েজিয়ান কোম্পানি জাবাই এএস। ওইটার তিনটা ব্রাঞ্চ আছে, বাংলাদেশে একটা, মিয়ানমারে, এবং হচ্ছে নরওয়েতে। আমি বাংলাদেশের অফিসটা এখন মেনলি দেখছি। তো এই টোটাল জার্নিতে আমার খুবই ইন্টারেস্টিং একটা টপিক এটা, যে কিভাবে আসলে ডিজিটালি আমরা ইকুইপ হতে পারি, বা আমরা কিভাবে টুলসটাকে ইউজ করতে পারি। তো আমরা এখানে যারা আছি, প্রত্যেকের অর্গানাইজেশনে কিছু স্পেসিফিক টুলস আমরা ইউজ করছি। আমি একটু জানবো যে কে, মানে আপনাদের প্রতিষ্ঠানে কোন সফটওয়্যারটা বা কোন টুলসটা আপনারা ইউজ করছেন, বা কোন অ্যাপ্লিকেশনটা, সেটা যদি একটা আইডিয়া দেন, তো আমার আজকের এই সেশনটাতে আমি ডেমনস্ট্রেশনটা যখন করব, তখন আমার জন্য একটু সুবিধাজনক হবে এটা। ভাইয়া যদি একটু শুরু করেন। ওরাকল। পারচেজ বা প্রকিউরমেন্ট লেভেল দিয়ে গেলে পরে তখন সিমিন্টেগ্রা নামে আমাদের একটা সফটওয়্যার, হ্যাঁ। এটা কাস্টমাইজ একটা সফটওয়্যার, যেটা থেকে আমরা দেখা যাচ্ছে ইন্টারনালি দেখতে পাই। আর ইয়ারপির সাথে তো হচ্ছে যে যেটা বললেন যে অ্যাপ্রুভাল দেওয়া, এই রিলেশন। বাট ইন অ্যাডিশন টু দ্যাট আমাদের সাপ্লিমেন্টারি একটা আচ্ছা, ওটা কি ওরাকলের সাথে নাকি আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপ? ওরাকলের সাথে লিঙ্ক সেটা বলবো না, বাট ওইটা আমাদের কেন, কারণ ফার্মাসিউটিক্যালসে দাদারা আমার থেকে বেটার এক্সপ্লেন করতে পারে। যে আমাদের দেখা যাচ্ছে কি অনেক বিভিন্ন ধরনের আইটেম থাকে। ফর এক্সাম্পল প্রোমো ম্যাটেরিয়াল, প্রোমো ম্যাটেরিয়াল মানে হচ্ছে ডক্টরদেরকে অথবা কোনো পার্টিকুলার আপনার কেমিস্ট যারা, তাদেরকে যে ধরনের গিফট আইটেমস বা ওইটা যখন পারচেজ হচ্ছে, ওইটা কে রিসিভ করতেছে? যে পার্সনটা পিআর রেজ করতেছে, পারচেজ রিকুইজিশন, সেম পার্সনটা সে গুডস রিসিভ করতেছে। গুডসটা রিসিভ করতেছে, আমরা বলতেছি ইন্ডাস্ট্রিয়াল আই, আইতে যিনি রিসিভ করতেছে, এখন উনি কিভাবে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারে? এই ডিস্ট্রিবিউশনটা আমার ওরাকল দিয়ে ইয়ে দিচ্ছে না, এটা আমরা ওই সিমেন্টেগ্রা দিয়ে, এখানে ওই স্পন্দন নামে একটা আমাদের পার্টিকুলার ইয়ে আছে, যে এখানে গিয়ে ও নেক্সট মান্থে জুনে আমার কাকে কাকে দিতে হবে, কোন কোন কি বলে এটাকে ডিস্ট্রিবিউশন সেন্টারের থ্রুতে দিতে হবে, ওইখানে উল্লেখ করে আপলোড করে দেয়। এটা হচ্ছে পার্টিকুলার যে ব্র্যান্ড ম্যানেজার, এই ব্র্যান্ড ম্যানেজার যখন আপলোড করে দেয়, ওই ইন্টারনাল সরি আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাফেয়ার্স এর যে লোক ওয়্যার হাউসের, উনি ওইটার থেকে নামিয়ে ওই ইয়েতে পাঠিয়ে দিল, আর ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠিয়ে দিল। উনি আবার কাকে দিবে, সেখানে আবার এম ফার্স্ট নামে একটা মোবাইল অ্যাপস আছে আমাদের, ওইখান থেকে আবার সে যে ডক্টরকে দিচ্ছে, যখন সে তখন হচ্ছে ওইখান থেকে সে আপলোড করে দিচ্ছে, আমি এই ডক্টরকে দিচ্ছি, সাথে সাথে আমাদের সেন্ট্রাল ওয়্যার হাউসের ইনভেন্টরি ছিল ওইটা দিয়ে
এইটার যে ক্লোজিং ব্যালেন্সটা, এইটা আমরা হচ্ছে ক্রস চেক করি আমার আচ্ছা পারচেজের সাথে, মানে ওরাকলে যে পারচেজ আছে এটা আছে দুটো অ্যালাইন করতে। তারপরে যে এইখানে তো এতগুলো স্টেপস ট্র্যাক করা আমার ওরাকলের মানে মোট কথা আপনারা ওই মানে ওরাকলের বাইরে যেটা ইউজ করতেছেন সেটা অ্যানাদার একটা টুল, মানে ফিল্ড লেভেল পর্যন্ত যে ট্রানজেকশনটা হচ্ছে এটা যেন মানে মেইন সিস্টেমের ব্যালেন্সের সাথে যেন ম্যাচ করে পরবর্তীতে। এটা আমাদের ওকে 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 সানুক করতে হয় যে হ্যাঁ থেকে এই ধরনের অনেকগুলো ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া যদি বলেন। হুম হুম। মানে যে অ্যাপটা বা অ্যাপ্লিকেশনটা ইউজ করেন সেটাই বলেন। ট্যালি, এটা কি মানে ডেস্কটপ ভার্সনটা নাকি অনলাইন ভার্সন? অনলাইন ভার্সনটা ট্যালি প্রাইম যেটা এখন। ওকে ভাইয়া হ্যাঁ। সফটওয়্যার ইউজ করি সেটা হচ্ছে ইনফো, যেটা আপনি বিগ বা বিগ ফোর ব্র্যান্ড সফটওয়্যার ক্যাটারপিলার ইউজ হচ্ছে, তো আপনি মানে এসিপি রিলেটেড সিমিলার টাইপের মানে যা আছে এখানে হয়তো আরেকবার একটু নামটা বলবেন কেন? ইনফো ইনফো ওকে ওকে হ্যাঁ, একটু তো ডিফারেন্ট থাকবেই, বাট থিমটা মোটামুটি একই ধরনের সব সফটওয়্যারে। এটা কি আপনার একটার মধ্যে মানে একটা সাবস্ক্রিপশনে আপনার টোটাল সকল অ্যাপ্লিকেশন একসাথে ইআরপি? সিআরএম ওকে নাইস নাইস। এখন আবার যা হ্যাঁ আমরা আপডেট করতেছি, এখন 2012 এসিবিটি ভালো ছিল, তারপর এসিবি পাওয়া যায় ওই প্রাইস। এখন আবার আপডেট করতে গিয়ে আপনি অ্যানালাইসিস করলাম, তখন দেখলাম যে এসিবির দাম এখন বেড়ে গেছে। আচ্ছা, আমি যেই জিনিসটা জানতে চাচ্ছিলাম আরেকটা জিনিস যদি একটু অ্যাড করেন। আহ, আপনারা স্পেসিফিক ধরেন আপনি এখন বলছেন আপনি স্পেসিফিক্যালি ওই ইআরপি তে কোন মডিউলটাতে আপনি কাজ করেন? অনলি কি অ্যাকাউন্টস এর? ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া আপনি যদি একটু বলেন মানে আপনি যেখানে আছেন সেখানে কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করেন আপনারা? এসএপি ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ। ওরাকল আচ্ছা ওইটার নাম কি? কোন থার্ড পার্টি একটা অ্যাপ? ওকে ওকে ঠিক আছে হ্যাঁ যদি বলেন। টাইমিং ইউজ করা হয় ডেস্কটপ কম্পিউটার আর ওকে এগুলো রিসেন্টলি আমরা ইয়ার সাথে মানে ট্রান্সফর্মের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হয়তো কাস্টমাইজড ইআরপি তে যাচ্ছেন। ওকে হ্যাঁ এসএপি ওকে। অনলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এরিয়াতে? হুম হুম এক্স্যাক্টলি যেই যেই জিনিসটা নিয়ে আসলে আজকের এই সেশনটা মূলত ওই জায়গাটাতেই যাচ্ছি আমরা। ভাইয়া যদি একটু বলেন। হ্যাঁ আচ্ছা, এমনিতে আপনাদের ব্যাংকিং টুল হিসেবে কোন প্ল্যাটফর্মটা ইউজ করছেন? আচ্ছা অগ্রণী ব্যাংক। কাস্টমাইজড ওকে মানে কোনো নাম আছে মানে মানে একটা কোম্পানি থেকে আপনার কাস্টমাইজ? ওকে ওকে হ্যাঁ আমাদের ইয়াতে হচ্ছে এনইআরপি,
NERP, okay. আচ্ছা, আপনার রোল, ওকে ফাইন ভাইয়া। অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ইনভেন্টরি, তিনটা কি সেপারেট মডিউল নাকি একটার মধ্যেই তিনটা ফাংশন ইন্টিগ্রেটেড? ওকে ফাইন ভাইয়া। অনলাইন ভার্সন নাকি ডেস্কটপ ভার্সন? প্রাইম, ওকে হ্যাঁ। সেলসফোর্স, হুম, ওকে থ্যাংক ইউ হ্যাঁ। আচ্ছা, ওই সিস্টেমটাতে মানে ভাইয়া আপনার মানে রোলটা কোথায়? ওকে, মানে ফাইন্যান্সিয়াল যে, ওকে 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 ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা ভালো একটা আইডিয়া পেলাম, বাট একটা জিনিস ভালো লাগতেছে যে আমাদের এখন মানে পার্টিসিপেন্ট যারা আছেন তারা প্রত্যেকেই আসলে বেশ মানে ভালো ভালো প্ল্যাটফর্মের সাথে আসলে মানে কাজ করছেন। আচ্ছা, এখন আমি আজকে একটা আহ, ছোট একটা ডেমনস্ট্রেশন দেখাবো। ডেমনস্ট্রেশনটা এরকম যে একটা প্রকিউরমেন্ট প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আমরা যে টুলসটা ইউজ করছি তার মধ্যে কোন কোন স্টেপে আসলে যায়, এটা একটা এক্সাম্পল। এখন এক্সাম্পলটা যেহেতু দিতে হবে, নিশ্চয়ই কোনো একটা টুলস বা অ্যাপ্লিকেশনের হেল্প নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য আমরা আসলে অনলাইন একটা সফটওয়্যার জেরো, এইটাকে আমরা চুজ করেছি। এটার পেছনের কারণটা হচ্ছে যে এখানে আপনারা যারা আছেন অনেকেই ওরাকল বললেন, এসএপি বললেন, এই যে ভাইয়া একটা অন্য একটা ইয়াপিতে আছেন, এই ধরনের ম্যাসিভ অ্যাপ্লিকেশন দিয়ে আসলে এই মুহূর্তে মানে ট্রেনিংটা কন্ডাক্ট করা পসিবল না, কারণ এগুলো তো হচ্ছে পার্সোনাল লাইসেন্স কোনো সফটওয়্যার না। অর্গানাইজেশন আগে থেকে সেটা সেট আপ করে নেয় তাদের জন্য এক এক ধরনের বিজনেস রিকোয়ারমেন্ট দিয়ে। তো প্রসেসটা বোঝানোর জন্য আমি আসলে একটা স্যাম্পল বেসিসে জেরোটা দিয়ে দেখাবো। এখন এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি, আমরা যে যেই রোলটাতেই আছি এখন, আপনি আপনার যেই ওয়ার্ক এরিয়া, সে যদি আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা দেখেন আপনার অর্গানাইজেশনের, আপনি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করছেন চেষ্টা করবেন ওই অ্যাপ্লিকেশনের ফাইন্যান্সিয়াল মডিউলের পুরো এরিয়াটা সম্পর্কে একটু জানার জন্য, যে যেই সফটওয়্যারটা ইউজ করি। এতে যেটা হবে, আমরা নর্মালি কি দেখি যে অনেক সময় হয় না যে আহ, একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এখানে স্পেসিফিক্যালি একজন শুধুমাত্র ডিল করছেন হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে, একজন ডিল করছেন হয়তো রিসিভেবল নিয়ে, হুম, ভাগ করা আছে। বাট আপনি যখন ওভারঅল একটা সিনারিও দেখতে পাবেন তখন কিন্তু আপনার কাছেও একটা আইডিয়া খুব ভালো ক্লিয়ার থাকবে, এটা যে আসলে কোথায় কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে বা কোন চেঞ্জের কারণে কোথায় এটার রেজাল্টটা আসতেছে, এই জিনিসটা একটা আপনার আইডিয়া পাবেন। তো যারা সরাসরি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর সাথে কানেক্টেড, মানে আমরা যখন বছর শেষে যে অডিট রিপোর্টটা তৈরি করি এইটার সাথে যারা সরাসরি কানেক্টেড, তাদের জন্য এটা আরো বেশি জরুরি। কারণ আপনি যে টুলটা ইউজ করছেন সেই টুলের নিশ্চয়ই একটা চার্ট অফ অ্যাকাউন্টস আছে নিজস্ব। চার্ট অফ অ্যাকাউন্টস অর্গানাইজেশন ওয়াইজ ডিফারেন্ট হয়।
এক অর্গানাইজেশনের চার্ট অফ অ্যাকাউন্টস এর চেহারা আরেক অর্গানাইজেশনের সাথে মিলবে না, বাট আমি যদি টোটাল স্ট্রাকচারটা যদি দেখি, সবকিছু কিন্তু ঘুরে ফিরে ব্যালেন্স শিট যেরকম ফরম্যাট সেরকমই আসবে, পিএনএল যেরকম সেরকমই আসবে, হয়তো ভিতরের মানে ফাংশনালিটিটা একটু ডিফারেন্ট। তো মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি যেই সফটওয়্যারই থাকেন না কেন, সেটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেই কয়টা অপশন আছে, বাট একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট বুঝার জন্য A to Z পুরোটা জানা। আপনি যদি একটা অ্যাপ্লিকেশন ভালোভাবে জানতে পারেন, দেখবেন আপনি ধরেন আজকে এখন এক জায়গাতে কাজ করছেন, ভবিষ্যতে আরেকটা অর্গানাইজেশনে গেলেন, সেখানেও একটা নতুন অন্য একটা অ্যাপ আপনাকে ইউজ করতে হচ্ছে, আপনি কানেক্ট করতে পারবেন ইজিলি। একই রকম জিনিস, চেহারা ভিন্ন ভিন্ন। হ্যাঁ, সো আমি আজকে একটু বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আমাদের এই সাপ্লাই চেইনে আমরা ইআরপিটা আসলে কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এরপর আমরা ডেমনস্ট্রেশনে চলে যাব। যেহেতু এখানে ল্যাপটপ আছে, আপনারা হচ্ছে আমার সাথে সাথে হচ্ছে ডেমনস্ট্রেশনটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারলেন, সো আরো বেশি ক্লিয়ার হয়ে গেলেন আর কি। ওকে, তো শুরু করি। প্রথমেই হচ্ছে যে আমাদের সাপ্লাই চেইনে ইআরপিটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ কেন। বেশ কয়েকটা কারণ আছে। কারণটার মধ্যে এক নম্বর হচ্ছে যে আমাদের যে টোটাল অপারেশনস গুলো আছে সবগুলো ফাংশনালিটি একটা ইআরপির মধ্যে ইন্টিগ্রেটেড করা থাকে। সেলস আছে, পারচেজ আছে, অ্যাকাউন্টস আছে, আমার হচ্ছে রিকনসিলিয়েশনের জন্য আলাদা একটা মডিউল আছে, দেন আমি যে পারচেস অর্ডার প্লেস করছি সেটা, ইনভেন্টরি ট্র্যাক করার একটা জিনিস আছে, অনেক সময় ইআরপি তে আপনার এইচআর ম্যানেজ করার জন্য বিভিন্ন টুল থাকে। হ্যাঁ, সো সবকিছুই আপনি একটা জায়গাতে পাচ্ছেন, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে রিয়েল টাইম ডেটা। আপনি যদি টাইমলাইন ধরে সার্চ দেন যে আজকে ঠিক এই মুহূর্তে আমার কি অবস্থা অর্গানাইজেশনের, যদি আপনি আজকের ডেট পর্যন্ত প্রপার ওয়েতে এন্ট্রি দিয়ে থাকেন, আপনি এক্সাক্ট রেজাল্টটা পাবেন ওখান থেকে। এটা একটা বিষয়। দেন হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেইটা আমরা সাপ্লাই চেইনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ইনভেন্টরি লেভেল, কোন অবস্থাতে কখন কি আছে, কখন আমার ইনভেন্টরি শেষের দিকে, কখন আমাকে অর্ডার করতে হবে, সো এগুলো তো আমার ডিসিশন মেকিং পয়েন্ট। দেন হচ্ছে ডিমান্ড ফোরকাস্টিং এর ক্ষেত্রেও আপনি হচ্ছে একটা অ্যাডভান্টেজ পাবেন। একই সাথে সবগুলো এরিয়াতে যখন আপনি ডিসিশনটা ইফেক্টিভলি নিতে পারবেন, আপনার কস্ট রিডাকশনও হবে এখানে। আপনার দেখা যাবে ম্যান পাওয়ার যেখানে দুজন লাগতো সেখানে আপনার একজন দিয়ে আপনার কিছু কাজ করতে পারবেন, যদি প্রপারলি অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারেন আপনি। দেন সাপ্লায়ার ম্যানেজমেন্ট, আপনার অনেক সাপ্লায়ার থাকতে পারে, তাদেরকে তাদের সাথে আপনি কিভাবে ট্রানজেকশনটা ম্যানেজ করছেন সেটা দেখতে পারবেন, কার কাছে কত টাকা বাকি আছে, কার কাছ থেকে কোন আইটেমটা কিনছেন, কতবার কিনেছেন, এই অ্যানালাইসিস গুলো বের করতে পারবেন ইজিলি। স্কেলেবিলিটি, এইটা হচ্ছে কিছু সফটওয়্যার যে ভাইয়া বললেন একজন যে মানে কোনো ব্র্যান্ডেড সফটওয়্যার না, বাট একটা আইটি কোম্পানির কাছ থেকে রিকোয়ারমেন্ট দিয়ে কাস্টমাইজড একটা সিস্টেম তৈরি করে নিয়েছেন। সো ইআরপি গুলো মেইনলি বিভিন্ন এরকম ইআরপি আছে যেটা কিনা আপনি আপনার চাহিদা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। একটা প্ল্যাটফর্ম আছে ওডু, এটা মানে বাংলাদেশে রিসেন্টলি খুব মানে জনপ্রিয় হয়েছে। বিভিন্নভাবে এটাকে কাস্টমাইজ করা যায়, রিপোর্টিং থেকে শুরু করে, এবং ওখানে আরো অনেক ধরনের মডিউল আছে আপনার সাপ্লাই চেইনের জন্য, আপনার হচ্ছে কি বলে সাপ্লায়ার ম্যানেজমেন্টের জন্য আলাদা আলাদা বিভিন্ন টুলস আছে। সো একটা জায়গাতে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন, এটা একটা অ্যাডভান্টেজ। একই সাথে আপনার যখন কমপ্লায়েন্স ম্যানেজ করবেন আপনার অর্গানাইজেশনের টাইমলি ম্যানারে, যে আমার থাকে না যে মাসের অত তারিখের মধ্যে আমার ভ্যাট রিটার্নটা সাবমিট করতে হবে, সো ভ্যাট রিটার্ন সাবমিট করার আগে আমাকে বুঝতে হবে যে আমার ভ্যাটটা প্রপারলি পেইড হয়েছে কিনা, আপনি সেটা চেক করতে পারছেন ইনস্ট্যান্ট, কতটুকু বাকি আছে সেটাও দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, তো অবশ্যই এটা ভালো হবে, এবং আপনার পারফরমেন্স ম্যাট্রিক্সটাও আপনি এই সফটওয়্যারের উপর বেস করে হচ্ছে সেট করতে পারবেন। ওকে, খুবই মানে বেসিক লেভেলের কিছু কথাবার্তা। দেন হচ্ছে আমরা আজকে কেন আসলে জেরোটা নিয়ে মানে আলাপ করছি, এখানে আরো তো সফটওয়্যার ছিল, এটা বললাম রিজন একটা। আর এখন হচ্ছে আমাদের যেই কয়টা পয়েন্ট আমি একটু আগে বললাম প্রত্যেকটাই আসলে জেরোর সাথে যায়। আবার আরেকটা মজার বিষয় দেখবেন, আপনারা যদি মাল্টিপল সফটওয়্যারে ইউজ টু হয়ে থাকেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন, তো দেখবেন যে ট্যালিতে যেই অ্যাডভান্টেজ গুলো পান, এটা আপনি দেখবেন অন্য আরেকটা সফটওয়্যারে কিছু কিছু জিনিস নাই, বাট কুইক বুকসে যেগুলো পান সেটা আবার ট্যালিতে নেন। আবার এই দুইটার মধ্যে যা আছে সেটা আবার জেরোতে নাই, জেরোতে যে জিনিস আছে কিছু জিনিস আবার ওই দুইটাতে নাই। আমি অনেক দিন ধরে মানে এই জিনিসটা একটু খুঁজছি যে ওপেন সোর্স যেই অ্যাপ
বা আমি যেগুলো খুব ইজিলি পেতে পারি সাবস্ক্রিপশন বেসিস, অনলাইন যেগুলো যেমন জেরো, কুইক বুকস, এই ধরনের অ্যাপের মধ্যে মোটামুটি আমাদের বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে যারা কিনা ছোট অর্গানাইজেশন, তাদের জন্য একটা বেস্ট সলিউশন খুঁজে বের করা, যেটা দিয়ে আসলে প্রত্যেকটাকেই টাচ করা যাবে এবং প্রত্যেকটা জিনিস আসলে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন ওটার সাথে। বাট এখনো পর্যন্ত সবগুলো একসাথে আমি কোনো একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম এখনো পর্যন্ত পাই নাই। এই জন্যই আসলে মানুষজন কাস্টমাইজ সফটওয়্যারের দিকে অনেক বেশি মানে যাচ্ছে এখন। যদিও সেটাতে আপনার ওই ডেভেলপমেন্টে একটা ভালো কস্ট থাকে, কিন্তু পরবর্তীতে তার বিজনেস নেচার অনুযায়ী সে হচ্ছে সেটা ডেভেলপ করে নিতে পারে। এটা হচ্ছে সুবিধা। তো প্রকিউরমেন্ট প্রসেসে আমরা নর্মালি স্টার্টটা করি কি দিয়ে? আমাদের হচ্ছে অর্গানাইজেশনের যে প্রকিউরমেন্ট নিড, এইটা আইডেন্টিফাই করি আগে, যে আমি আসলে যে জিনিসটা কিনছি এটা আমার মানে প্রয়োজনটা আসলে আছে কিনা। এখানে দুই ধরনের নিড থাকতে পারে। একটা হচ্ছে যে আপনি আপনার অর্গানাইজেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বা লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য কিছু প্রকিউরমেন্ট হয়ে থাকে। আরেকটা প্রকিউরমেন্ট হয় আপনি র ম্যাটেরিয়াল হিসেবে কিনে সেটাকে প্রসেস করে ফিনিশ গুডস হিসেবে সেল করছেন। দুই ধরনের প্রকিউরমেন্ট হচ্ছে। সো সেখান থেকে নিড অ্যাসেসমেন্টটা করে আপনি বুঝবেন যে আপনার প্রকিউরমেন্ট নিডটা কতটুকু। ওখান থেকে মেইনলি আপনার প্রকিউরমেন্টের স্টার্টিংটা শুরু হয়। দেন হচ্ছে আপনি যখন বুঝতে পারেন যে না আমার স্পেসিফিক্যালি এই আইটেমটাই লাগবে, আপনি তখন কি করেন? সাপ্লায়ার সোর্সিং করা শুরু করেন। এই আইটেমটাই আমি কার কাছ থেকে পাবো, কত ভালো কোয়ালিটি পাবো এবং কতটা রিজনেবল প্রাইসে পাবো। হ্যাঁ, সাপ্লায়ার সোর্সিং করার পর কি হয়, আমরা হচ্ছে যদি স্পেসিফিক কোনো আমার সাপ্লায়ার থাকে যে আমি পছন্দ যে এদের কাছ থেকে সার্ভিসটা নেওয়া যায়, এরকম সাপ্লায়ারদেরকে চুজ করার জন্য আমরা হচ্ছে রিকোয়েস্ট ফর প্রপোজাল অর আরএফকিউ এই ধরনের মানে ডকুমেন্ট আমরা হচ্ছে পাবলিশ করি। দেন হচ্ছে সেটা দেখে হচ্ছে মানুষজন অ্যাপ্লাই করে। ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা আরো শর্ট করে বিভিন্ন কারণে, কারণ যেহেতু অনেক ছোট ছোট আইটেম প্রয়োজন হয় এবং রেগুলার বেসিসে প্রয়োজন হয়, যাদের সাথে একবার কাজ হয় দেখা যায় তাদের কাছ থেকে আমরা মাল্টিপল টাইম হচ্ছে পারচেস করতে থাকি। সো কিছু পারচেস আছে, ধরেন যদি সার্ভিস সেক্টরে থাকেন আপনি, তখন এই জিনিসটা অনেক বেশি কাজে দেয় এবং একটু লেংদি হয় প্রকিউরমেন্ট প্রসেসটা। কারণ যে আরএফপিটা দিচ্ছেন সেইটা অনুযায়ী যারা আপনাকে কোড সাবমিট করছেন, কোটেশন, সেটা অ্যানালাইসিস করার একটা টাইম লাগে সেখানে। এরপর হচ্ছে আপনি প্রকিউরমেন্ট ডিসিশনে যান। দেন সাপ্লায়ার ইভালুয়েশন করেন এবং সিলেকশন করেন। অনেকগুলো যখন সাপ্লায়ার অ্যাপ্লাই করে তাদের মধ্যে থেকে বেস্ট কে, এবং সেক্ষেত্রে আপনারা হয়তো দেখে থাকেন যে কিছু টুলস আমরা ইউজ করে থাকি। যেমন একটা হচ্ছে যে আমরা স্কোর কার্ড বেসিসে করে থাকি, অনেক সময় কম্পারেটিভ স্টেটমেন্ট করে দেখি যে আমি যে আইটেমটা চাচ্ছি সেটার স্পেসিফিকেশন, কোয়ালিটি, প্রাইস, টাইম অফ ডেলিভারি এন্ড আদার কন্ডিশনস, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা তখন একটা ম্যানেজমেন্ট ডিসিশন নেই যে স্পেসিফিক্যালি ওই অর্গানাইজেশনের সাথে আমরা কাজটা করতে পারি বা তাকে দিতে পারি কাজ। নেক্সট আমরা কি করি, আমার সাপ্লায়ার চুজ হয়ে গেল, দেন আমি এখন তার সাথে আমি কন্ট্রাক্টে যাব যে না তোমার কাছ থেকে আমি এই আইটেমটা পারচেস করব। ওকে, কন্ট্রাক্ট নেগোসিয়েশনের সময় আমরা তাদের যে প্রাইস, ডেলিভারি টার্মস এন্ড কন্ডিশনস, এইগুলো দেখে হচ্ছে তাদের সাথে একটা কন্ট্রাক্টে যাই। অনেক সময় হয় না যে আপনি আহ কিছু অর্গানাইজেশন যখন প্রকিউরমেন্ট শুরু করে, নতুন একটা ভেন্ডর ভেন্ডর এনলিস্টমেন্ট করার জন্যই বেশ কিছু প্রসিডিউর ফলো করে, যে যার কাছ থেকে কিনবো, মানে আমরা যদি ফাইনান্সিয়ালি সবকিছু কমপ্লাই করতে চাই একদম 100%, ভেন্ডর যখন আমি এনলিস্ট করব তখন আমার মাথায় বেশ কয়েকটা জিনিস চিন্তা করা লাগে, যে যার কাছ থেকে কিনছি তার প্রপার রেজিস্ট্রেশন আছে কিনা, তার বিন আছে কিনা, টিন আছে কিনা, তার আদার লিগাল ডকুমেন্টস ওকে কিনা। কারণ পরবর্তীতে দেখা যায় এগুলো নিয়ে আমরাই পরবর্তীতে প্রবলেমে পড়ি বছর শেষে গিয়ে, যে এরকম এরকম কিছু প্রকিউরমেন্ট হয়েছে যাদের কাছ থেকে আর আমরা এই ধরনের কোনো ডকুমেন্টেশন পাইনি বা ট্রেস পাইনি, যার কারণে কোনো একটা নন কমপ্লায়েন্স ঘটে গেছে, ওটার জন্য আমাদের অর্গানাইজেশন পরে সাফার করে। সো ওই কারণে নেগোসিয়েশনটা ওইভাবে করে নিতে হয় সবার, মানে এটা বিজনেস নিডস, আপনি কিভাবে আপনার বিজনেসকে রান করবেন সেই ডিসিশনের উপর বেস করে আসলে এগুলো আসে। অনেক সময় দেখবেন যে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে আপনি ম্যানেজমেন্টকে বলছেন যে না আমার কিন্তু আসলে এই অর্গানাইজেশনকে কাজটা দেওয়া উচিত, কারণ তারা টোটালি মানে কমপ্লাই করছে আমার সাথে। সামহাউ দেখা যায় যে অন্য কোনো রিজনে হোক বা কোনো কারণে হোক, আদার কোনো সাপ্লায়ারের কাছ থেকে নিতে হয়,
হয়তো পরিচিত আছে বা অন্য কোনো কারণে, বাট অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার আপনি আপনার দিক থেকে যেটা বেস্ট সলিউশন বা মার্কেট প্র্যাকটিস যেটা সেটাই আপনি সাজেস্ট করবেন ম্যানেজমেন্টকে, ওটাই। এবার হচ্ছে মানে আমাদের প্রকিউরমেন্ট প্রসেসের একটা ভাইটাল একটা টাস্ক পারচেস অর্ডার ইস্যু করা। যখন আমার সবকিছু ওকে, এই ভেন্ডরের কাছ থেকে আমি পারচেস করব, তখন আমি পারচেস অর্ডারটা ইস্যু করব তাকে। এখন এই পারচেস অর্ডার যখন ইস্যু করবেন, আগে নর্মালি কি হতো, আমরা যখন ম্যানুয়ালি করতাম, আমরা পুরো জিনিসটা আমাদের ফরম্যাট ছিল একটা পারচেস অর্ডারের, এটা তাকে পাঠাতাম, যে ওইটা অনুযায়ী আমরা ফরমায়েশ পত্র বাংলায় আমরা ছোটবেলায় পড়েছি। এটা এখন ডিজিটালি হয়ে যাওয়াতে আমরা খুব কুইকলি করে দিতে পারি এটা। এখন আপনি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করছেন, আপনি জাস্ট একটু চেক করবেন যে আপনাদের ওই অ্যাপ্লিকেশনে এই পারচেস অর্ডার জেনারেট করার টুলটা কোথায়, সেইটা কিভাবে ফাংশন করে, আহ, সেটা জাস্ট বোঝা। যদি কেউ অন্য কোনো ফাংশনে থেকে থাকেন, অনেক সময় হয় না যে ইআরপি তে প্রকিউরমেন্ট মডিউলটা শুধুমাত্র ইউজ করে সাপ্লাই চেইনের লোকজন, যদি এরকম হয়, বাট সেখানে হয়তো ফাইন্যান্স ম্যানেজার কখন দেখে, যখন পিওটা পাঠানো হয়, তখন হয়তো সে চেক করে যে সেটা ঠিক আছে কিনা, প্রাইসিং ওকে আছে কিনা, বা যে ভেন্ডরকে পাঠাচ্ছে সে ওকে কিনা, সেগুলো দেখে সে তখন অ্যাপ্রুভ করে, পরবর্তীতে সেটা যায়। আর যদি খুবই ইন্ডিপেন্ডেন্টলি সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট কাজ করে, অনেক সময় দেখা যায় তাদের ওখান থেকে হয়ে যায়, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট শুধু বিলটা পায়। বিল যখন পায় তখন সে চেক করতে বসে যে আগের জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, যদি না থাকে তখন সে আবার সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেয় এটা। সো হ্যাঁ, sure. এই জায়গায় মনে হয় যে শুধু মানে আমি তো যেহেতু সাপ্লাই চেইনের কাজ করি, এই জায়গায় একটু বলা উচিত আর কি, যে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট ইন্ডিভিজুয়ালিও যদি প্রকিউর করে, তারপরেও কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্স করার জন্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অ্যাটলিস্ট অ্যাপ্রুভাল অথরিটি যেই জায়গাটায় থাকে, ওই জায়গায় কিন্তু ফাইন্যান্স বা অ্যাকাউন্টস এর একজন লোক থাকেন, ঠিক আছে, নট কমিউনিকেটেড একজন। তো সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট চাইলে ইন্ডিভিজুয়ালি ডিসিশন নিয়ে একটা যে কোনো কিছু পারচেজ করতে পারে না। হয়তো একটা সিলিং আছে অর্গানাইজেশনের এসওপি অনুযায়ী, আপনার যে সিলিং আছে হয়তো 1,00,000 টাকা একটা প্রতিষ্ঠানের জন্য ইনসিগনিফিকেন্ট, ধরেন এক্স কোম্পানির জন্য, বাট 1 কোটি টাকা সিগনিফিকেন্ট। তো ওই এসওপি তে যেভাবে বলা থাকবে সেভাবে কিন্তু প্রকিউরমেন্ট থাকবে। বাট সাপ্লাই চেইন প্রসেস বলে, এটা হলো সাপ্লাই চেইনের রিকমেন্ডেশন, যে অ্যাপ্রুভাল অথরিটিতে আমার যে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যারা হলো অর্গানাইজেশনের টোটাল ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো দেখার, ওইখান থেকে একজনকে রাখা চেক এন্ড ব্যালেন্স করার জন্য। প্লাস হলো আমার যে যেই ডিপার্টমেন্টে আমি, ধরেন আমি ইন্টারনালি প্রোডাকশনের জন্য পারচেজ করতেছি, র মেটেরিয়াল পারচেজ করতেছি, প্রোডাকশন থেকেও একজন থাকা টোটাল অ্যাপ্রুভাল অথরিটির মধ্যে। এটা মানে প্র্যাকটিস বলে আর কি, ঠিক আছে। থ্যাংক ইউ, এতটুকু। থ্যাংক ইউ ফারহান ভাই। তো আহ, হ্যাঁ, এটা অবশ্যই যে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট নিজের মতো করে ডিসিশন নিতে পারে না বা হওয়াটা উচিত না, কারণ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটা অ্যাপ্রুভালের ইস্যু থেকেই যায় শেষ পর্যন্ত। আদারওয়াইজ এইটাও অ্যাকচুয়ালি কমপ্লায়েন্সের একটা পার্ট। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তো পিও ইস্যু করার পর এটা আপনি আপনার সফটওয়্যারে কিভাবে জেনারেট করছেন, এবং সেটা যদি ফুললি অটোমেটেড হয় তাহলে তো খুবই ভালো। যদি এমন হয় যে সেটা আবার ডাউনলোড করে আলাদাভাবে মেইল করতে হচ্ছে, সেটা আলাদা বিষয়। তো আপনারা চেক করবেন যে আপনাদের যার যার বা অ্যাপ্লিকেশন সেইটা আসলে কিভাবে কাজ করছে। দেন হচ্ছে কি, আমরা দেখি যে পিও তে আমি যে স্পেসিফিক আইটেমস গুলোকে মেনশন করেছি সেটা আসলে আছে কিনা, এই জিনিসটা আমার অর্ডার ফুলফিলমেন্ট এবং ডেলিভারি এবং আদার ইস্যু রিলেটেড ইস্যুগুলো সব ওকে আছে কিনা, হওয়ার পর পারচেসটা কিন্তু কমপ্লিট হয়। মানে তখন আমি যখন ভেন্ডরকে দেই পার্সেল অর্ডার, তখন সে হচ্ছে এই প্রোডাক্টটা আমাদেরকে তখন পাঠায়। যদি সবকিছু ওকে থাকে, সবকিছু যদি ওকে থাকে, তখন এইটা ভেন্ডরের যে বিলটা সাবমিট করা আমাদেরকে, তখন এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আমরা পাই। তখন হয়তো এটা আমরা চেক করে দেখি আরেকবার যে সবকিছু ওকে আছে কিনা, প্রাইস, কোয়ান্টিটি। হ্যাঁ, যদি সবকিছু ঠিক থাকে, ভেরিফিকেশন করে যদি সবকিছু ওকে থাকে, দেন আমরা তখন এটাকে পেমেন্টের ইনিশিয়েটিভ নেই। ফাইনালি পেমেন্ট হয়ে যাওয়ার পর তো সেটা ক্লোজ, মানে ওই প্রকিউরমেন্টের স্টেপটা মেইনলি ক্লোজ। পরবর্তীতে আমরা যেটা দেখি যে সাপ্লায়ার পারফরমেন্স ইভালুয়েশন, সেটা হচ্ছে অনেক পরের বিষয়। হয়তো আমরা একটা নির্দিষ্ট টাইম পর পর এটা করতে পারি, যে একটা মানে একটা স্পেসিফিক সাপ্লায়ারের কাছ থেকে আমি অনেকবার পারচেস করেছি, তার পারফরমেন্সটা কেমন, সেম জিনিসটাই আমি আরেকটা সাপ্লায়ারের কাছ থেকে কিনেছি,
তার ডেলিভারি এবং তার যে মানে কোয়ালিটি অফ প্রোডাক্ট সেটা কিরকম সেটার উপর বেস করে হচ্ছে ইভালুয়েট করা। যদি মনে হয় যে না, এখানে কোনো সাপ্লায়ার একটু তুলনামূলক মানে কম মানের হচ্ছে কোনো প্রোডাক্ট সাপ্লাই করেছে, সেক্ষেত্রে আমরা তখন একটা ডিসিশন নেওয়ার জায়গা থাকে যে না, নেক্সট টাইম আমি তাকে এই কাজটা দিব কিনা। সো এইটা হচ্ছে একদম বেসিক লেভেলে আমি যদি বলি যে প্রকিউরমেন্টের প্রসেস। এখন আমরা একটু চলে যাব হচ্ছে ডেমনস্ট্রেশনে। সো স্টেপ বাই স্টেপ জাস্ট দেখা যে জিনিসটা কিভাবে ফাংশন করতেছে এবং কোন অ্যাকশনটার রেজাল্ট অ্যাকচুয়ালি আমরা রিপোর্টিং এ গিয়ে কিরকম ভাবে দেখতে পাই। ওকে, সো প্রত্যেকের সামনে ল্যাপটপ আছে। আমি যদি একটু বলি, প্রত্যেকে একটু ল্যাপটপটা ওপেন করে আমি আহ, যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি একটু মানে আপনারা দেখতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ইজি হবে প্রসেসটা। এখানে মাউস নাই না? আমার কাছে আছে, আমার কাছে আছে। জেরোতে করাবেন না? হ্যাঁ, জেরোতে আচ্ছা, জেরোর এক্সেসটা বলতে আপনাদের ফ্রি একটা অ্যাকাউন্ট ওপেন করা যায়। আপনারা আপনাদের পার্সোনাল মেইল অ্যাড্রেস দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে মানে আপনি অ্যাকাউন্ট এখনই ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং ওখানে একটা হ্যাঁ মানে আপনি যখন পিও ক্রিয়েট করবো তখন যে ইনফরমেশন গুলো লাগবে সেটা সেটা আমরা কিছু বেসিক জিনিস আমরা আগে দিয়ে নিব। কোম্পানি একটা নতুন ক্রিয়েট করে নিব, সেখান থেকে আমরা দেখাবো। কারণ এই মুহূর্তে কোনো মানে ওখানে যে ডেমো কোম্পানিটা আছে ওইটা অ্যাকচুয়ালি বাংলাদেশের স্পেসিফিক আমরা যেভাবে আসলে চাচ্ছি ওই রকম ভাবে ডেটাটা নাই। সো আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দিয়ে হচ্ছে ডেমোনস্ট্রেশনটা দেখাবো, সো আপনার জন্য ইজি হবে এটা। ব্যাকটা কোথায়? না না, আচ্ছা, sorry, নেই। বাহ, এখানে তো সব পোর্ট একদম। তারা দেখতেও দেখতে কেউ যদি মনে করেন যে এরকম হতে পারে, আমাদের রিকোয়ারমেন্ট এরকম ছিল যে এই সফটওয়্যারটা আপনি নিজেই একটা ছোট ফান্ড হতে পারে, এবং একটা ছোট ফান্ডে আমি যেটা দিয়ে কাজ করতে ইনভেনশনটা এখন জেরো দিয়ে দিয়ে ফাইনাল করা। এই কারণে আমরা বলেছি যে রিকোয়ারমেন্ট একবারে প্রথম থেকে শুরু করা। এখন কেউ যদি মনে করেন যে আপনারা সবাই মোটামুটি জ্যাকি সফটওয়্যার ইউজ করেন, তো কেউ যদি বলেন যে না এটা আমার আসলে দরকার নাই, you can select করুন। হুম হুম মানে যেই প্রসেসটা আমি দেখাচ্ছি এই সেম জিনিসটাই আপনি আপনার অ্যাপ্লিকেশনে সার্চ করবেন। যে ধরেন পিও জেনারেশন আমি দেখাচ্ছি, আপনার অ্যাপে পিও জেনারেটটা কিভাবে করে সেটা লার্ন করে ফেলা। সো মানে এটা তো সাপ্লাই চেইনের পার্সপেক্টিভ থেকে আমি বলছি, শুধুমাত্র পারচেস অর্ডার জেনারেশন, ইনভয়েস রেকর্ডিং, দেন পেমেন্ট, এটা আমি বলছি, এবং রিপোর্টিং এ সেটা কোথায় কোথায় হিট করছে এটা বোঝা। আপনি একজন ফাইন্যান্স ম্যানেজার হিসেবে যখন আপনার ওভারঅল চার্ট অফ অ্যাকাউন্টস টা সম্পর্কে ভালো আইডিয়া থাকবে তখন কিন্তু আপনি রিপোর্টিংটাও খুব ভালো বুঝতে পারবেন, তাই না? মানে মেইন ফোকাসটা আসলে ওখানে আমাদের। আচ্ছা, এখানে এই জেরো ডট কমে গেলে আপনাদের এই যে ট্রাই জেরো ফর ফ্রি এটাতে ক্লিক করলে পরে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার দিয়ে আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন, যেটা হচ্ছে 30 ডেজ এর একটা টাইমলাইন থাকবে, আপনি ইউজ করতে পারবেন। পরে আর কি ওইটা আবার নতুন করে হয়তো কোম্পানি আর একটা ক্রিয়েট করতে হবে ওখানে। এই মানে ওই অ্যাকাউন্টের আন্ডারেই আপনি কোম্পানি ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আছে, এখন আছে। আচ্ছা,
সো আমি আমার অ্যাকাউন্টেই ঢুকি, আমি আমার একটা অ্যাকাউন্ট আছে অলরেডি। হ্যাঁ 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 সেটাই। ওকে, আচ্ছা, যখন আপনি আপনার সাইন আপ প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন নেট কি স্লো একটু, আচ্ছা ওকে চলে আসছে। যখন সাইন আপ প্রসেসটা আপনার হয়ে যাবে তখন যেহেতু এই অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো কোম্পানি ক্রিয়েট করা নাই, আপনাকে তো একটা কোম্পানি ক্রিয়েট করতে হবে, মানে আপনার নিজস্ব কোম্পানিটাই আপনি ওখানে দিবেন। দেন হচ্ছে আপনাকে ওখানে হয়তো চার্ট অফ অ্যাকাউন্টস আস্তে আস্তে গুছাতে হবে, এবং চার্ট অফ অ্যাকাউন্টস কিন্তু একদিনে তৈরি হয় না, বছরের পর বছর ট্রানজেকশন ঘটবে, নতুন নতুন অ্যাকাউন্ট আসবে, নতুন নতুন মানে সাপ্লায়ার, তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন আপনি যাদের কাছ থেকে যাদের কাছে সেল করছেন আপনি কাস্টমার, তাদের ইনফরমেশন, বা যাদেরকে আপনি স্যালারি দিচ্ছেন যে এমপ্লয়ি, তাদের ইনফরমেশন সেখানে অ্যাড হতে থাকবে। এবং আহ, সব ধরনের অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্টসে মানে থাকবে না, আপনাকে নতুন করে হয়তো আপনার প্রয়োজনে সেটা ক্রিয়েট করতে হতে পারে পরবর্তীতে, এই আর কি। তো আমি চার্ট অফ অ্যাকাউন্টস এর সাথে, আচ্ছা গুড কোশ্চেন, রিলেশনটা হচ্ছে আমরা আমাদের ফাইনান্সিয়াল স্টেটমেন্ট মানে যখন আমরা জেনারেট করবো এই সফটওয়্যারের মাধ্যমে, সেখানে একটা ব্যালেন্স শিট দেখতে পাবো, একটা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট দেখতে পাবো, বা আদার ক্যাশ ফ্লো, চেঞ্জেস ইন ইকুইটি, এগুলো দেখা যায়। তো আপনি যখন ব্যালেন্স শিট বা পিএনএলটা দেখবেন, আমরা যখন একটা অডিট রিপোর্ট হাতে নেই, যখন একটা ব্যালেন্স শিট দেখি, একটা চোখ বন্ধ করলে একটা কমন একটা স্ট্রাকচার আমাদের চোখে ভাসে না? প্রথমে হচ্ছে অ্যাসেটস, ওকে, তার আন্ডারে হচ্ছে আমার ফিক্সড অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস এর আন্ডারে হচ্ছে কিছু আইটেম, কারেন্টের আন্ডারে কিছু আইটেম ইনক্লুডিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তার আন্ডারে আবার ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, এই ধরনের। দেন হচ্ছে আমার আছে কি লায়াবিলিটিস, লায়াবিলিটিস এর আন্ডারে আমার শর্ট টার্ম লোন, আদার যে সকল লায়াবিলিটিস আছে সেগুলা। আরেকটা ফাংশন থাকে ইকুইটি। তো এই যে স্ট্রাকচারটা, এটা আমার মাইন্ডসেটে কিন্তু মানে অলরেডি আছে। আমরা কি করি, ধরেন কোনো কোম্পানি লোন নেয় নাই কখনো, ছোট কোনো কোম্পানি, সে কখনো লোনের কোনো হিস্ট্রি নাই, তাহলে তার লায়াবিলিটিস এর মধ্যে আপনি কোনো লং টার্ম বা শর্ট টার্ম লোন পাবেন? পাবেন না। কি পেতে পারেন? সানড্রি পেবল পেতে পারেন, কারণ এটা একটা কারেন্ট লায়াবিলিটি, সেটা হচ্ছে আপনার আহ মানে যতদিন আপনার বিজনেস থাকবে এটা থাকবেই কম বেশি, তাই না? কিন্তু যে প্রতিষ্ঠান ধরেন কারো লোন আছে, সেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন হোক বা আদার কোনো পার্টি থেকে লোন হোক, লোন ফ্রম কোন একটা অর্গানাইজেশন, এই ধরনের কোনো কিছু একটা থাকবে শর্ট টার্ম লোনের আন্ডারে, বা লং টার্ম লোনের আন্ডারে কিছুটা থাকতে পারে। এই যে আইটেমটা আপনি ব্যালেন্স শিটের মধ্যে দেখতে পাচ্ছেন নতুন করে, এটা আপনার চার্ট অফ অ্যাকাউন্টস আপনাকে সেট করে দিতে হবে, যে যদি আপনার লোন থাকে, চার্ট অফ অ্যাকাউন্টসে মেনশন করে দিতে হবে যে ব্যালেন্স শিটের লায়াবিলিটিস এর আন্ডারে লং টার্ম লোন নামে একটা আলাদা আমি গ্রুপ তৈরি করব। হ্যাঁ, তখন ওই গ্রুপের আন্ডারে আপনার ভ্যালুগুলা রিপোর্টিংটা আপনি দেখতে পাবেন। কোশ্চেনটা ছিল, এবার কোশ্চেনে আসি, কোশ্চেনটা ছিল আপনার কি প্রকিউরমেন্টের সাথে। এক্স্যাক্টলি, পিও যখন ক্রিয়েট করতেছেন, এটা কিন্তু কোনো ট্রানজেকশন না, আপনি জাস্ট পিওটা সেন্ড করেছেন, বাট পিওর এগেইনস্টে যখন আপনি বিল পাবেন, বিলটা যখনই আপনি রেকর্ড করবেন, তখন ওটা আপনার ব্যালেন্স শিটে হিট করবে। হ্যাঁ, প্রথমত যদি পেয়েবল হিসেবে রেকর্ড করেন, তখন কি হচ্ছে, ইনভেন্টরিতে ইফেক্ট দেখতে পাবেন, পেয়েবল ইফেক্ট দেখতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, বিজনেস যখন শুরু করছেন, এই যে আমি এখন বিজনেস একটা নতুন মানে ক্রিয়েট করব, তখনই চার্ট অফ অ্যাকাউন্টস একটা ওদের দেয়া থাকে। দেন এখানে আমরা দেখব যে আপনি যদি এটা আহ কোনো কি বলে এটা কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে, এই যে আমি 7-8টা স্টেপ তখন যে বললেন আমি লিখেছি, হ্যাঁ যে পিআর, দেন সাপ্লায়ার সোর্সিং, আরএফকিউ, ঠিক আছে, সাপ্লায়ার ইভালুয়েশন এন্ড সিলেকশন, এর ভেতরে কোন জায়গায় আমার চার্ট অফ অ্যাকাউন্টের ফার্স্ট ইনভলভমেন্টটা হবে? এটা কি ইনভয়েস যখন রাইট করবে, ইনভয়েস যখন ইয়ে করবে, ইনভয়েসটার ক্ষেত্রে তখন আপনি তখন চার্ট অফ অ্যাকাউন্ট
কয়েকটা স্টেজ আছে। হ্যাঁ, এরকম কয়েকটা স্টেজে আছে, ইনভয়েস আসবে, পেমেন্টও আসবে তখন। হ্যাঁ, বাট যখন আপনি পিওটা রেজ করতেছেন তখন আপনি ইফেক্ট দেখবেন না। এক্স্যাক্টলি, কারণ আপনারা যেভাবে করেন হ্যাঁ procurement থেকে PO সিস্টেমে করি, যখন তারা ইনভয়েস পাবে তখন সব কথা ফাইন্যান্স হবে, তখন ফাইন্যান্স আলাদা একটা মডিউল সেখানে ঢুকে তখন মানে অ্যাজ এ ফাইন্যান্সার হিসেবে আমার এই মডিউলটা পিও ক্রিয়েট করতে আরেকটা মডিউল থেকে পিওটা দেখা, হুম, সেখান থেকে পিওটা নিয়ে এসে ওই ইনভয়েস ক্রিয়েশনের মডিউলে পিওটাকে পেস্ট করলে অটোমেটিক ইনফরমেশনটা ফিট করবে। সেক্ষেত্রে আমার ইস্যু আছে যে আমি কি পার্সিয়াল ইনভয়েস হয়েছে না ফুল ইনভয়েস ওই জায়গাটা তখন হিট করবে যখন আমি ইনভয়েসটা জেনারেট ডিসপ্লে যখন দিই। হ্যাঁ এক্স্যাক্টলি, ধরেন হচ্ছে আপনি পিও করেছেন 100 টাকার কোনো কিছু, অনেক সময় চেঞ্জেস আসে না, যে ফাইন্যান্স যখন অ্যাপ্রুভ করছে ওখানে ধরেন 80 টাকার হচ্ছে অ্যাপ্রুভাল পেয়েছে যে 80 টাকার মতো আমি কিনবো। তার মানে কি আপনার কোনো একটা কোয়ান্টিটি কমছে বা কোনো একটা আইটেম কমছে সেখান থেকে, তখন আপনি যখন রিভিশন করে এন্ট্রিটা দিবেন তখন ওইটাই ইনভয়েস হিসেবে আপনার রেকর্ড হবে, তখনই আপনার চার্ট অফ অ্যাকাউন্টস এটা আপনি রিফ্লেকশনটা দেখতে পাবেন। হ্যাঁ ফাইন্যান্সিয়াল গাইড হিসেবে আমি যেটা একজন নন ফাইন্যান্সিয়াল পার্সন হিসেবে আমি বুঝি কেউ যখন করলাম এটা কিন্তু কোনো ট্রানজাকশন হয় না। এক্স্যাক্টলি, আমি প্রসেস পিও সাবমিট করলাম, দিলাম আমার ভেন্ডরকে। ধরেন এখন একটা ডিফারেন্স আসতে পারে না, আমি 50,000 কোয়ান্টিটি চাইছি, আমার ভেন্ডর আসলে আমাকে 50,000 এই লটে দিতে পারতেছে না, সে 40,000 ইস্যু করলো, 40,000 দিল। তাইলে এজ এ ফাইন্যান্স গাইড হিসেবে আপনার কাজ হবে কি, যে ভাই বললেন কেউ পেস্ট করবে, কেউ অন্যভাবে ডেটা এক্সট্রাক্ট করবে, এটা যে না সেই পিওতে শেয়ার করবে না, সেই পিওতে শেয়ার কোনো কিছু, সেই পিওতে আর কিছু করবে না, ও 40,000-এর বেশি এই লটে দিতে পারবে না। আমি পিও 50,000-এর ইস্যু করছি, তাহলে আমার এই রিকনসিলিয়েশন আমি করব কি দিয়ে, আমার পারচেজ অর্ডারের সাথে আমার ইনভয়েস দিয়ে, ভেন্ডর আমাকে যে ইনভয়েস দিবে, ঠিক আছে, তাই দিয়ে তো আমি রিকনসিলিয়েশন করব। এবং আমি যখন ওই স্পেসিফিক ফাইন্যান্স থেকে ওই স্পেসিফিক পারচেজ অর্ডারে যাব, আমি কিন্তু দেখতে পাবো ওইখানে কিন্তু আমার ইনভয়েস অলরেডি এন্ট্রি দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমি ইনভয়েসের সাথে কিন্তু আমার একটা ডিফারেন্স, যে আমার পিও ইস্যু করা হয়েছিল, অ্যাপ্রুভাল নেওয়া হয়েছিল 50,000 এ, কিন্তু ফাইনালি আমি ভ্যালু পাইছি 40,000-এর লট পাইছি। আগে ধরেন ভ্যালু ছিল 50,000 টাকা, এখন এটা 40,000 টাকা। নন ফাইন্যান্সিয়াল গাইড হিসেবে আমি বুঝি যে এই ট্রানজাকশনটা তখনই ঘটবে যখন আমার হাতে ইনভয়েস আসবে, এর আগে আমার চার্ট অফ অ্যাকাউন্টসে হিট করার মতো কিছু না। আমার উদাহরণ বলতে আমি পিও ইস্যু করলাম 40,000 ইউনিট, তাই আমি 45,000 ইউনিট তখন কি আমার পিও সেল করতে হবে, রিভাইজ করতে হবে? আচ্ছা, আমি 40,000 হ্যাঁ আমি রিভাইস আমি একটু বলি। পিও তো আপনি প্রথমে একটা তৈরি করেছেন, সেটা তো আবার ফাইন্যান্স চেক করবে। যখন চেক করবে তখন যদি মনে হয় যে না, পরবর্তীতে আপনি তো ফাইন্যান্সের অ্যাপ্রুভাল ছাড়া আর 45,000 কিনতে পারবেন না, নিশ্চয়ই এখানে কোনো একটা ফিডব্যাক আপনি পাবেন যে না এখানে 45,000 করেন। যদি অ্যাপ্রুভাল পান আপনি এটা অল্টার করবেন, পিওটা অল্টার করে তখন আবার নতুন করে রিসাবমিট করবেন, ফাইন্যান্স অ্যাপ্রুভ করার পর দেন প্রকিউরমেন্টটা ঘটবে। এই আবার ভাই এটা প্রসেস এরকম হতে পারে, ধরেন সরি আমি তোমার ক্লাসের মাঝে কথা বলতেছি, বলেন। না না, আমি ফারহান ভাইয়ের সাথে কিন্তু আমার অনেক দিনের কাজের একটা সম্পর্ক আছে। হ্যাঁ আপনি এমন হতে পারে আপনি 40,000, এখন আপনার আরো 5,000 কোয়ান্টিটি লাগবে, ওটার জন্য আপনি এডিশনাল পিও রেজ করবেন। এই পিওটাকে মানে এটা ক্লারিক্যাল ওয়ার্ক যাবে না, এটা আবার আপনি কিন্তু রিডান্ডেন্ট কাজ করতেছেন, আবার আরেকটা পিও ইস্যু করতে হবে, আমি এই পিও ক্যান্সেল করতেছি একটা বিল আমার প্র্যাকটিসটা বলি। হ্যাঁ করা যাবে, দুইটা না 10টা পিও দিয়েও একটা ইনভয়েস করা যাবে, সমস্যা নেই, আমার সাপোর্ট ডকুমেন্ট থাকবে। রেফারেন্সটা মেনটেন করতে পারলেই হলো ওখানে। আমার প্র্যাকটিসটা বলি, তাহলে আরেকটা হ্যাঁ। আমাদের ক্ষেত্রে যেটা ধরেন ভাই যেটা বলতো 50,000 কোয়ান্টিটির পেইন অর্ডার করছে, এটা তো মার্কেটিং ডিপার্টমেন্ট কি আর রেজ তার লাগে, এখন যে রেজ করতে যখন এটা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কি রেজ করে দিচ্ছে, আমি এটা বুঝে না। এখন হয়তো বা 40,000 টাকা রিসিভ করছে, কে করতেছে, রিসিভ করতেছে ওই ইউজার পার্টিকুলার ইউজার, অথবা সে বলে দিচ্ছে যে না এটা যাবে ইনভেন্টরিতে, ধরেন এক্স ওয়াই জেড গেল, ওইখানে একজন থাকে যে জিআর গুড রিসিভ নোট, সে গুড রিসিভের ওখানে কি করলো 40,000 সে রিসিভ করছে, সে 40,000 দিয়ে যখন আমার কাছে বিলটা চলে আসে, ও তো 50,000 অর্ডার দিয়ে আপনি তো পেয়েছি 40,000 সে হচ্ছে ডেলিভারি দিতে, 10,000 এখন দিতে 40,000 জিআর হয়ে গেছে।
দেওয়ার ভিতরে যখন আমি পে বলে আমার যে কাজ করতেছি তখন পে করতে গিয়ে ওরা করে যখন দিতেছে 40,000 রিসিভ এ চাইলে ওইখান থেকে 40,000 এর ওইটা করে দিতে পারে, এটাকে আমরা প্রসেস করে দিতে পারি। 10,000 মধ্যে আবার ওপেন ক্রিয়েশন করে আমরা করে পিরিয়ডিক্যালি এইবার একটা ওপেন কিউর একটা রিপোর্ট নাও যে আমার এখনো তো 10,000 রুপিস কম আছে, আমার কোনো বলা থাকে 40 ডেজ অথবা 50 ডেজ সেটা ফুলফিল করলো ফাইন, যে ধরনের ব্যাপার আবার যখন হলো ক্লিয়ার করে দিল আবার পেমেন্টে চলে গেল, ঠিক আছে। আর যদি সে না করতে যেটা ক্যান্সেল করতে চাই সে না করতে এটা ক্যান্সেল করতে ফার্দার যদি আমার আবার লাগে সেম প্রসেসে আমি আবার অর্ডার করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মানে এটা বেশিরভাগ অর্গানাইজেশনে এটাই করে। আমার যখন ওয়ার হাউস ফুড রিসিভ করে, রিসিভ করার পরে যদি 40,000 করলো 10,000 করলো অসুবিধা নাই, আমি ইনভয়েস দেখবো যে ইনভয়েস আমার 40,000, তারপরে এই পিও এখানে শেষ, তারপরে নতুন পিও করবো। ওয়ান ইয়ারে আমরা চেক কতগুলো ওপেন আছে যদি দেখতে চাই তখন রিজার্ভে চেক আমার কাছে এগুলো লাগবে কিন্তু আপনি সলিউশন আছে সেটা তো বলে ভ্যালিডেশন অফ আরেকটা পিও করতে পারেন, কোন বই পিও আমি বই আমিও রিভাইজ করতে পারবেন এটা। আচ্ছা, বেসিক্যালি কারণ ভাই বেসিক্যালি এখন যেটা নিয়ে আসলে কথা চলতেছে সেটা হচ্ছে কে কিভাবে প্র্যাকটিস করে পিও রেইজের সময়, ইনভয়েসিং এর সময়। এক একজনের ক্ষেত্রে এটা ডিফারেন্ট হবে, এটা ন্যাচারাল। বাট আদানটা শেষ হোক, আমি তারপর বলি। হুম, ঠিক আছে। xero.com ঠিক আছে। আচ্ছা, বিষয় হচ্ছে আমরা এখন যেটা নিয়ে ডিসকাস করছি এটা হচ্ছে এক একজন অর্গানাইজেশন এক একটা প্র্যাকটিস, এটা ডিফারেন্ট হবে। আমরা একটু এটাতে ফোকাস করি যে পিও রেইজ করার পর সেটা আসলে কোথায় যাচ্ছে বা এটার সাথে কি কি কানেক্ট হচ্ছে এরপরে এই সিস্টেমটার মানে আপনি নলেজটা নিয়ে দেন আপনাদের নিজস্ব যে ইআরপি বা অ্যাকাউন্টিং টুল সেটার সাথে আপনারা একটু ম্যাচ করার চেষ্টা করবেন যে আপনার ওখানে রিপোর্টিংটা কেমন, আপনার ওখানে পিও রেজ করলে কি সেখানে মানে ওই পিও রেফারেন্স দিয়ে কি ইনভয়েস আবার সেম জিনিস যায় কিনা, যেমন ভাইয়া বললেন, নাকি ম্যানুয়ালি আবার টাইপ করতে হয়। এটা তখন আপনি বুঝতে পারবেন ডিফারেন্সটা। বাট মেইন অবজেক্টিভ হচ্ছে যখন ইনভয়েসটা আমি রেকর্ড করছি বা বিলটা রেকর্ড করছি সাপ্লায়ারের, তখন এটা আমার কোথায় রিপোর্টিং এ হিট করছে বা কিভাবে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেইন কনসেপ্ট।
তো আমি এখানে একটা বিজনেস অ্যাড করি নতুন, সাপোজ। হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যার টু সফটওয়্যার এটা। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমি একটা স্যাম্পল একটা কোম্পানি ক্রিয়েট করি, আমি নাম দিচ্ছি এবিসি লিমিটেড। এখানে একটা ইন্ডাস্ট্রি চুজ করে দিতে হয়। সাপোজ আমি এখানে দিলাম যে কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল রিটেইলিং, কান্ট্রি নেম, টাইম জোন দেয়া আছে, লাস্ট ডে অফ ইওর ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে আমরা যে ক্লোজিং ডেট যেটা বলি, আমি 30 জুন দিলাম। আহ, আমরা যেহেতু এখানে এমপ্লয়ি নিয়ে কোনো কাজ করব না বা এন্ট্রি দিব না, আপাতত আমি এখানে লিখেছি যে নো, ইটস জাস্ট মি, মানে অ্যাজ এন এমপ্লয়ি। হোয়াট টুল আর ইউ কারেন্টলি ইউজিং টু রান ইউর বিজনেস, আদার দিলাম। দিয়ে আপনি স্টার্ট ট্রায়াল দিলে আপনার জন্য একটা নতুন কোম্পানি ক্রিয়েট হবে এখানে, সেই কোম্পানির। হ্যাঁ, ফ্রি, 1 মান্থ। এটা ধরেন আমার ইমেইলে আমি এটা ওপেন করলাম না, আমি এখানে আরেকটা অর্গানাইজেশন নতুন করে ওপেন করতে পারবো। হ্যাঁ, জেরোতে এই সুবিধাটা আছে। এটা আবার কুইক বুকস নাই, কুইক বুকস আপনি 1 সাবস্ক্রিপশন 1 কোম্পানি, এটাই আর কি। ওকে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওইটা আপনি আদার দিতে পারেন, বা আপনি অন্য কোনো যেটা ইউজ করেন যদি সেটা থাকে ওখানে আপনি সেটা দিতে পারেন। আমি আপাতত আদার দিয়ে ওপেন করেছি এটা। ওকে। তো জেরোতে নরমালি যখন আপনি ঢুকবেন একটা ড্যাশবোর্ড দেখাবে, ড্যাশবোর্ডের একটা স্যাম্পল এখানে আপনি দেখতে পারবেন। ধরেন আপনার অ্যাকাউন্টসটা এরকম ভাবে শো করবে, মানে যখন আপনি ডেটা ইনপুট করবেন এই ধরনের কিছু রিপোর্ট দেখতে পাবেন গ্রাফিক্যাল ওয়েতে। ওকে, আমরা একটু দেখি যে এখানে কি কি জিনিস আছে। যেমন এখানে ড্যাশবোর্ড একটা আইটেম আছে, বিজনেস নামে একটা ট্যাব আছে, এখানে বিভিন্ন অ্যানালিসিস এর জন্য শর্ট টার্ম ক্যাশ ফ্লো, বিজনেস স্ন্যাপশট, ইনভয়েস, অনলাইন পেমেন্ট, কোটস, সেলস ওভারভিউ, বিলস টু পে, পারচেস অর্ডার, পারচেস ওভারভিউ, বেশ কিছু অপশন আছে। তো আপনি একটু দেখে নেন যে এখানে কি কি জিনিস আছে। আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আজকের সেশনের জন্য কোনটা কোনটা আমরা কাজ করব সেটা। তো অ্যাকাউন্টিং এর এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট, আদার রিপোর্টস, সেলস ট্যাক্স রিপোর্ট, চার্ট অফ অ্যাকাউন্টস, এই যে এখানে চার্ট অফ অ্যাকাউন্টস, আমি যদি চার্ট অফ অ্যাকাউন্টস যাই দেখবেন যে এখানে বাই ডিফল্ট কিছু অ্যাকাউন্ট এখানে দিয়ে দেওয়া আছে। যেমন সেলস, আমি যদি কোনো কিছু সেল করি তো কিছু একটা যাতে এন্ট্রি দিতে হবে, তখন ওই সেলসটা আমি এন্ট্রি দিব। আদার রেভিনিউ, ইন্টারেস্ট ইনকাম, কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ব্যাংক ফি, ক্লিনিং ফি, ক্লিনিং কস্ট, তো এই ধরনের বিভিন্ন এক্সপেন্স, ইনকাম, লায়াবিলিটি, অ্যাসেট আইটেম এখানে দেয়া আছে। এখন এখন আপনি যদি ঠিক আছে, ওকে, আপনি যদি আপনার অর্গানাইজেশনের নিড অনুযায়ী আপনার যখন যেটা দরকার তখন আপনি সেটা এখানে চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এখানে সেলস আছে, আপনি যদি এটা নামটা চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে এই যে দেখেন এই জায়গাটাতে আপনি অন্য কিছু দিতে পারেন। হ্যাঁ, দিয়ে আপনি সেভ করলে ওই নামে থাকবে, সেটা আপনার মতো করে আপনি দেখতে পারলেন, এবং আপনার যখন রিপোর্টটা হবে তখন ওইভাবেই শো করবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে প্রজেক্টস এর এখানে কি আছে। প্রজেক্ট হচ্ছে আপনি বিভিন্ন ছোট ছোট অ্যাক্টিভিটি অনুযায়ী প্রজেক্ট ওয়াইজ আপনি অ্যাকাউন্টিং মেনটেন করতে পারবেন। দেন এখানে আর কি আছে, কিছু কন্টাক্ট আছে, আপনি সাপ্লায়ার এবং কাস্টমারের কন্টাক্ট এখানে সেভ করে রাখতে পারবেন যেন আপনি সাথে সাথে পান। এগুলো হচ্ছে ফিচার, এটা জেরোতে যেরকম দেখাচ্ছে অন্য আরেকটা সলিউশনে এগুলো নাও থাকতে পারে, বাট বেসিক জিনিসগুলো একই। তো আমরা একটু শুরুতেই যাই, ধরেন আমি একটা পিও রেজ করব। হ্যাঁ, তো এই যে বিজনেসে এখানে গেলাম, এখানে গিয়ে এই যে পারচেস অর্ডার, আমি এখানে ক্লিক করি। এখানে দেখেন আহ কি আসতেছে নিচে টেবিলটাতে, নো পারচেস অর্ডার, দেয়ার আর নো পারচেস অর্ডারস টু ডিসপ্লে। এখন পর্যন্ত কোনো পিও আমরা রেকর্ড করি নাই, পুরাটাই ফ্রেশ অ্যাকাউন্টস, সো কিছুই নাই এখানে। তো আমি একটা নতুন পিও ক্রিয়েট করি, নিউ পারচেস অর্ডারে যদি ক্লিক করি একটা ফর্ম আসবে, দেখেন এরকম একটা ফর্ম আসছে। এখানে ধরেন কন্টাক্ট, মানে যেহেতু আমি পিও ইস্যু করতেছি কোনো একটা ভেন্ডরের নাম এখানে দিতে হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে আমি দিচ্ছি
সাপোজ আমি একটা নতুন মানে ক্লায়েন্ট অ্যাড করছি, রায়ান্স লিমিটেড। এখানে ক্লিক করলাম এবং যেই ডেটে আমি পিওটা ইস্যু করছি, সাপোজ আজকের ডেটটাই দেই আমি 28 মে, এবং আমার ডেলিভারি ডেট সাপোজ 30 তারিখ। পারচেস অর্ডারের একটা নাম্বার থাকবে, ইউনিক নাম্বার। আপনি এটাকে ফরম্যাটটা চেঞ্জও করতে পারবেন। ধরেন এখানে পিও আছে, ধরেন আপনি এখানে এরকম দিলেন যে পিও স্ল্যাশ 23-24 মানে ফিসকাল ইয়ার ধরে যদি আপনি দেন, এরপর 0001, দেন এর পরের যে পিওটা হবে সেটা এই সেম জিনিসই থাকবে, 2 দিয়ে শুরু হবে। তো এই ধরনের কাস্টমাইজ গুলা আপনি করতে পারবেন। রেফারেন্স যদি কিছু দেওয়ার থাকে আপনি দিতে পারেন, আদারওয়াইজ এটা ব্ল্যাঙ্ক রাখলাম। বাংলাদেশি টাকায় আমি পারচেস অর্ডারটা করছি। আইটেম, এখন দেখেন যেহেতু ফ্রেশ অ্যাকাউন্টস, আমার এখানে কিন্তু কোনো ইনভেন্টরি আইটেমও নাই। তো আমাকে ক্রিয়েট করতে হবে। সো আইটেম আমি একটা ক্রিয়েট করি, এখানে ক্লিক করলে এই যে দেখেন অ্যাড আইটেম নামে একটা অপশন আছে। আইটেমের কোড আপনি দিতে পারেন। ধরেন আমি এটা 01 দিলাম। আইটেম নাম্বার, সাপোজ আমি একটা ল্যাপটপের নাম লিখি। এখানে অনেক ধরনের স্পেসিফিকেশন দিয়ে আপনি নিতে পারেন। হ্যাঁ, অনেক সময় হয় না যে আমি যে ল্যাপটপটা বলছি সেটার স্পেসিফিকেশন কি, হার্ড ড্রাইভ, র্যাম, রম, অনেক কিছু দিয়ে কিন্তু একটা স্পেসিফিক করা যায় জিনিসটাকে। বা এখানে আপনি ডেসক্রিপশনেও দিতে পারেন একটু ডিটেইলে। দেন এখানে তিনটা অপশন আছে যে আই পারচেস দিস আইটেম, আই সেল দিস আইটেম, আই ট্র্যাক দিস আইটেম। যদি এমন হয় যে আপনি এটা কিনে আবার হচ্ছে এটা বিক্রি করবেন, সেক্ষেত্রে এটা ফিল আপ করতে পারেন। ফর এক্সাম্পল এটার ইউনিট প্রাইস হচ্ছে 50,000 টাকা। পারচেস অ্যাকাউন্ট, যখন আপনি পারচেস করবেন তখন এটা কোন অ্যাকাউন্টে হিট করবে? নিশ্চয়ই পারচেস অ্যাকাউন্টে হিট করবে। আমি দেখি যে পারচেস নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা আদৌ। দেখেন পারচেস নামে কোনো কিছু নাই। বাট আমি এইটা জানি পারচেসটা যেটা করছি আমি আরেকটা জায়গাতে বিক্রির উদ্দেশ্যে, সেটা আমার কোন জায়গাতে রিপোর্ট হয়? কস্ট অফ গুডস সোল্ড। আমি ওটা দিয়ে দেখি, কস্ট অফ গুডস সোল্ড নামে আছে। এখন আপনার যদি মনে হয় যে কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে আপনি পারচেস নামে আরেকটা লেজার ওপেন করবেন, এটা কোথায় যেতে হবে? ওই যে চার্ট অফ অ্যাকাউন্টস এ গিয়ে সেখানে নতুন করে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে পারচেস নামে করবেন, ওইটাকে লিংক করা দিবেন আন্ডার কস্ট অফ গুডস সোল্ড। তখন এটা কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে দেখাবে যে পারচেস একটা জিনিস। ওকে, সো এখানে দিলাম, ধরলাম এখানে কোনো ট্যাক্স নাই আপাতত। ট্যাক্স থাকলে ওখানে আপনি যদি পার্সেন্টেজ দিয়ে দেন ওটা ক্যালকুলেট হয়ে আসবে অটোমেটিক। আমি এটা বিক্রি করব, ফাইন। সো যেহেতু বিক্রি করব, আপনি চাইলে এখানে তার সেলস প্রাইস যেটা ওটাও দিতে পারবেন। ধরেন এটা আমি 55,000 টাকায় সেল করি। সেলস অ্যাকাউন্ট কি হবে? সেলস, ওকে, এটাও ধরেন জিরোই আমি রাখলাম। আই ট্র্যাক দিস আইটেম, আমি এটা ট্র্যাক করতে চাই। এবং এটা কোথা থেকে ট্র্যাক করব? ইনভেন্টরি অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, এই যেখানে চুজ করা আছে অলরেডি, সেভ দিলাম। এটা আমি একটা আইটেম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ক্যান নট বি, আচ্ছা এটা হ্যাঁ বলছি। এটা ট্র্যাক দিস আইটেম হচ্ছে কি, ধরেন আপনি এটা যদি চুজ করে দেন এখানে, এই আইটেমটা পারচেস কবে করেছেন, কার কাছ থেকে করেছেন, কবে সেল করেছেন, কার কাছে সেল করেছেন, কত টাকায় সেল করেছেন, এই প্রত্যেকটা জিনিসের একদম আপনি একটা স্টেটমেন্ট দেখতে পাবেন ওই স্পেসিফিক একটা ইউনিটের জন্য। ধরেন এটা এখন পারচেস করেছেন, এর পরবর্তীতে আবার আরেকটা কনসাইনমেন্ট আপনি এই সেম ল্যাপটপটাই কিনেছেন, তো এইটাই যতবার কিনেছেন পুরো হিস্ট্রিটা আপনি দেখতে পাবেন। ওইটাই হচ্ছে ট্র্যাকিং, ট্র্যাক দিস আইটেম। আমি এটা দিয়ে আমি সেভ দিই আপাতত। এই যে দেখেন এখন কিন্তু আমার আইটেমটা এখানে চলে আসছে। আইটেম, আইটেমের ডেসক্রিপশনও চলে আসছে। কোয়ান্টিটি 1। ধরেন আমি এই ল্যাপটপটা 10টা কিনেছি বা 10টা কিনবো। তো আমি টোটালটা চলে আসছে এখানে 5 লাখ টাকা। ডেলিভারি অ্যাড্রেস, আপনি কোথায় এটা ডেলিভারি নিতে চান সেখানে আপনি দিয়ে দিতে পারেন। ধরেন আপনার যদি কোনো অফিস অ্যাড্রেস থাকে সেটা আপনি এখানে দিয়ে দিলেন। ওকে,
আর কি কি ধরবে? ওকে, ঠিক আছে। একটা অ্যাড্রেস দিলাম, একটা ফোন নাম্বার দিতে পারি। ডেলিভারি ইনস্ট্রাকশন যদি আপনি কিছু দিতে চান, সেখানে এটা দিলে এই পারচেজ অর্ডারের মধ্যে ওটা লেখা থাকবে। ওকে। শিপিং অ্যাড্রেসটা তো ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, এটা পরবর্তীতে আপনি আপডেট করতে পারবেন চাইলে আবার। হয়ে বলতেছি, আমি যদি সাপ্লাই চেইন ম্যানেজার হই তাহলে আমি কি করব? প্রোডাক্ট কিন্তু আমি হয়তো কর্পোরেট অফিসে বসছি, আমি তো ডেলিভারি দিব তো আমার ওয়্যার হাউসে হুম হুম বা ফ্যাক্টরি ওয়্যার হাউসে, আমার ইনবাউন্ড ওয়্যার হাউসে, এখানে এরকম কোনো অপশন কি আছে? এটা তো আমি জাস্ট আলাদা কোড ডেলিভারি ইনস্ট্রাকশন, এটা যদি আমি চাইলে শিপিং অ্যাড্রেস, যেমন অন্যান্য অনেক ইয়েতে আছে, ইয়ারটিতে আছে যে আপনার ও জিজ্ঞেস করে সফটওয়্যার, আপনি যখন ক্লিক করবো ইয়ারটিতে যে তুমি কি সেম অ্যাড্রেসে নিবা হুম। ডেলিভারি অ্যাড্রেসে শিপিং অ্যাড্রেস। ওকে, সো ধরেন আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছি, মাস্ট বি ডেলিভার্ড অন টাইম উইথ নো ড্যামেজ। তো এখানে দেখেন সেভ একটা অপশন আছে, সেভে আমি ক্লিক করলে কয়েকটা অপশন দেখবেন, সেভ অ্যাজ ড্রাফট, সেভ অ্যান্ড কন্টিনিউ এডিটিং, সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল, সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার। ওকে, আমি আপাতত সেভ দেই অর সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল এটাই দিচ্ছি। এটা দিলে দেখেন এটা অ্যাপ্রুভালের জন্য চলে গেছে, এখন এই যে দেখেন অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। ওকে, আপনি পিও রেজ করে ফেলেছেন, বাট এটা কিন্তু এখনো অ্যাকাউন্টসে কোনো হিট হয় নাই। এখন যেটা হয়, এই অ্যাপ্লিকেশন গুলোতে ইউজার কন্ট্রোল দেয়া থাকে, যেমন ইউজার অ্যাক্সেস কন্ট্রোল আমি যেটা বলি। ধরেন একজন হচ্ছে ম্যানেজার বা যে এটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যে কাজ করবে, তার কাছে সবকিছু ওপেন। ফর এক্সাম্পল, সে একটা ইউজার অ্যাড করে তাকে লিমিটেড করে দিল কিছু কিছু এরিয়াতে, যে সে শুধু এটা ক্রিয়েট করতে পারবে, বাট আফটার ক্রিয়েশন সে এটা ডিলিট করতে পারবে না। এটা এর পরের যে সুপারভাইজার সে হয়তো দেখতে পারবে, সে হয়তো এডিট করতে পারবে বা ডিলিট করতে পারবে। এই ধরনের কিছু অ্যাক্সেস লিমিটেশন করে দেওয়া যায়। তো এখানে যেহেতু আমারই সিঙ্গেল অ্যাকাউন্ট, এখানে মানে আমি সবকিছু, তো আপাতত এখান থেকে আমি একটু দেখাই। সাপোজ এটা অ্যাপ্রুভালের জন্য আছে। এখন আপনি ধরেন ফাইন্যান্স পার্সন হচ্ছে ঢুকে দেখতেছে যে এটা অ্যাকচুয়ালি কি, সে তো দেখলো যে পিও আসছে একটা নতুন। সে যদি দেখে যে এটা ওকে, সেক্ষেত্রে সে হয়তো অ্যাপ্রুভ করে দিল। অ্যাপ্রুভের এখানেও কয়েকটা অপশন আছে, যে অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাড অ্যানাদার, যদি পরবর্তীতে অন্য কোনো পিও থাকে সেটা আবার এখানে চলে আসবে। তা আমি আপাতত এটাকে অ্যাপ্রুভ করি। অ্যাপ্রুভ করার পর পিও অ্যাপ্রুভ হলো, এখনো ট্রানজেকশন হয় নাই। এটাকে তখন আপনি প্রিন্টও করতে পারবেন, চাইলে মেইল অ্যাড্রেসে সেন্ড করে দিতে পারবেন এখান থেকেই। আমি যদি প্রিন্ট দেই জিনিসটাকে, ধরেন প্রিন্ট যদি দেই, একটা পিডিএফ হিসেবে এটা ডাউনলোড হয়ে যাবে, ডেস্কটপে রাখি। একটু খেয়াল করেন। যেহেতু জেনারেট করতে হ্যাঁ, ডিপার্টমেন্ট যখন রিকুইজিশন আসবে তাতে কি রাখা যায়? আচ্ছা, রিকুইজিশন। হ্যাঁ, রিকুইজিশনটা ধরেন আমি যে সিস্টেমে দেখাচ্ছি এখানে রিকুইজিশন অ্যাড্রেস করার কিছু নাই। বাট নর্মালি যেটা হয়, সাপোজ সাপ্লাই চেইন যেহেতু পুরো জিনিসটা ফ্যাসিলিটেট করতেছে, তাদেরই টিমের কেউ একজন আগে রিকুইজিশনটা ম্যানুয়ালি হতে কালেক্ট করে, বা সেটাও হতে পারে যদি তাদের সিস্টেমে থাকে, থাকতে পারে। ধরেন আপনি যেটা ইউজ করেন সেখানে হয়তো থাকতে পারে। হ্যাঁ, সেটাই জাস্ট আপনি ক্রস চেক করা, তাহলেই আজকে আমরা যেটা নিয়ে কথা বলতেছি মানে আপনি কানেক্ট করতে পারবেন জিনিসটা। ওইটি আসলে মূল উদ্দেশ্য। হুম। এই জায়গাতে অ্যাড্রেস, সরি আমি ক্লাসে বারবার ঢুকতেছি, সাপ্লাই চেইনের পার্সপেক্টিভ। হ্যাঁ, ধরেন আমি যদি ইন্টারনাল ডিপার্টমেন্ট, আমার যে রিকোয়েস্টিং ডিপার্টমেন্ট, ধরেন আপনি প্রোডাকশনে আছেন, আপনার তো একটা রিকোয়ারমেন্ট আসবে আমাদের কাছে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, এটা আসলে ডিমান্ড প্ল্যানিং এর যে অংশটা, সেই জায়গাতে আমরা অ্যাড্রেস, ঠিক আছে? ওইটার জন্য আমার ইন্টারনালি আপনার সাথে সফটওয়্যারের মধ্যে জিআরপির মধ্যে রিলেশন থাকতে পারে, যে আপনি ওইটার মাধ্যমে আমাকে রিকোয়েস্ট করতে পারবেন। অথবা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ডিমান্ড প্ল্যানিং এর কিছু অ্যানালিটিক্স মানে এক্সেল ফাইল আছে, ঠিক আছে? ওইটা দিয়ে রিকোয়েস্টিং ডিপার্টমেন্ট দিতে চাই। যেমন ধরেন আপনি যে ইয়েও করবেন, আপনার যে টোটাল সেলস এর জন্য যে র মেটেরিয়াল, যেটা র মেটেরিয়াল পারচেজ করতে হবে, সেলস থেকে প্রোডাকশন হয়ে প্রোডাকশন থেকে
হ্যাঁ, প্রোডাকশন থেকে আসবে। সেলস এর টার্গেটটা কিন্তু সরাসরি সাপ্লাই চেইনের কাছে চলে আসবে না, কারণ প্রোডাকশন ভেরিফাই না করা পর্যন্ত একদম ডিমান্ড প্ল্যানার থাকে, তার কাজ হলো সেলস যা ডেটা দিচ্ছে সেই ডেটা আসলে ভ্যালিডেট কিনা, গত 3 মাসের ট্রেন্ড বা গত একটা কোয়ার্টারের ট্রেন্ড এই ইয়েতে ও যেই টার্গেট সরি যে পরিমাণ আনার জন্য ডিমান্ড দিয়েছে ওইটাকে আসলে ভ্যালিডেট করে কিনা, এই অপশনগুলো কিন্তু এখানে থাকে। আর এখানে হলো ইন্ডিভিজুয়ালি একটা ডিপার্টমেন্ট রিকুইজিশন পাওয়ার পরে তার ইন্টারনাল কাস্টমারের পরে সে কিভাবে একটা পারচেজ রেজ করবে, এই অংশটা আমরা সেটা নিয়ে আসে প্রোডাকশন হয়ে। তো সেলসটা একজন ডিমান্ড প্ল্যানারের কাছে, একজন ডিমান্ড প্ল্যানার আবার এটা প্রোডাকশনকে দিয়ে ভেরিফাই করে। হ্যাঁ, এই কারণে দেখবেন বেশিরভাগ অর্গানাইজেশনে যারা ম্যানুফ্যাকচারিং রিলেটেড অর্গানাইজেশন তাদের ডিমান্ড প্ল্যানার একজন ইঞ্জিনিয়ার বা ওই যে কি বলে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং যারা করে এরকম লোকজনকে সেলস প্ল্যান ডিমান্ড প্ল্যানার, কারণ তার অ্যানালিটিক্স সম্পর্কেও আইডিয়া আছে, আবার তার কি পরিমাণ র মেটেরিয়াল হবে ওইটার কোয়ান্টিটি যে অ্যানালিসিস করবে ওই এক্সপেরিয়েন্সটাও তার আছে, এইভাবে করে আসে। ওকে, সরি ইমন, আমি না না ঠিক আছে, না যেখানে আপনার মানে কিছু জিনিস শেয়ার করার আছে অবশ্যই সেটা সেটা করবেন, প্রবলেম নাই। ওকে, তো এখানে যখন দেখেন এই যে পার্চেস অর্ডারের চেহারাটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারবেন, বিভিন্ন সফটওয়্যার এটাও দেওয়া থাকে, যেমন নিচে যে ভেন্ডারের নাম সেখানে সুন্দরভাবে কালার হবে, বা হচ্ছে আপনি যে কোম্পানির পিও সেটার একটা লোগো থাকতে পারে এখানে, এইগুলো এই জিনিসগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন সেটিংস থেকে। তো অনলাইন ভার্সনে মানুষজন এখন কেন যাচ্ছে, যেমন ট্যালি এখানে অনেকেই আছেন বললেন না যে ডেস্কটপ ভার্সনটা ইউজ করেন, ওখানে আপনাকে যেই পিসির মধ্যে ওইটা আহ, মানে সফটওয়্যারটা ইনস্টল করা, লাইসেন্সটা ওই পিসির মধ্যেই থাকে। আপনি হয়তো পরবর্তীতে সেই লাইসেন্সটার শেয়ার করে, বিভিন্ন ভাবে এটা শেয়ার করা যায়, শেয়ার করে আদার কয়েকটা পিসিতে আপনি শেয়ার করতে পারেন, বাট মেইন যে ডেটা ফাইলটা সেটা থাকে হচ্ছে ওই সেন্ট্রাল মানে পিসিতে। এতে দুইটা প্রবলেম হয়, আপনি হয় এটাকে সার্ভার করে রাখতে হবে, অথবা আপনি এটা রিমোটলি অ্যাক্সেস করতে গেলে আরো বিভিন্ন মানে কায়দা কানুন আছে, সেটা আইটি বিষয় এখন। এবং ট্যালিতে আপনি এন্ট্রি দিতে পারবেন, কিন্তু প্রতি এন্ট্রিতে কোনো সাপোর্টিং ডকুমেন্ট আপনি চাইলে রাখতে পারবেন না, ওখানে আপলোড করতে পারবেন না। বাট অনলাইন ভার্সন গুলোতে এখন এই সিস্টেমটা করছে, এই যে আমরা এখন বলি না ক্লাউড অ্যাকাউন্টিং, ক্লাউড সিস্টেম, এটা সিম্পলি আপনাকে অ্যাকাউন্টিং টুলস এর সাথে একটা স্টোরেজের অ্যাডভান্টেজ দেওয়া। প্রতি একটা ট্রানজেকশনে আপনি আর রাফলি 15 থেকে 20 মেগাবাইট পর্যন্ত একটা ফাইল আপলোড করে রাখতে পারবেন। কথার কথা, এই পার্চেস অর্ডারের সাথে যদি রিলেটেড আদার কোনো ডকুমেন্ট যদি থাকতো আপনার, যেটা কিনা কাগজে হয়েছে কথার কথা, সেটাকে আপনি চাইলে আপলোড করে রাখতে পারবেন। যেমন আমি এখানে দেখাই, আহ ওকে, তো এই যে দেখেন, ধরেন আপনারা পিওরতে আমি আছি, যদি কোনো অ্যাটাচমেন্ট দেওয়া লাগে এটাতে, এই যে দেখেন পাশে একটা অ্যাটাচমেন্ট আছে, আপনি আপলোড ফাইল দিলে, এই যে আমি একটু আগে ডাউনলোড করলাম না একটা ডকুমেন্ট, ধরেন এটা এটা ধরেন আপনি আপলোড করলে এই যে দেখেন ফাইল আপলোড এখানে দেখাবে। এটা পরবর্তীতে যিনি অ্যাপ্রুভ করবেন তার যদি মনে হয় কোনো অ্যাটাচমেন্ট আছে কিনা, সে এখানে ক্লিক করলে সরাসরি এটা দেখতে পারবে আবার। হুম, আমি এখানে আগে সেভ করি এটাকে। এই যে ক্লিক করলে এটা এখানে দেখতে পাবে সে, যে এটা আসলে অ্যাটাচমেন্টে কি ছিল। তো এটা জাস্ট দেখার জন্য আহ এইবার আসি হচ্ছে, পারচেস অর্ডার তো জেনারেট করা হয়ে গেল, যদি এটা ওকে থাকে, অ্যাপ্রুভ করলো ফাইন্যান্স, দেন এবার হচ্ছে প্রকিউরমেন্টটা কমপ্লিট হলো। কমপ্লিট করার পরে তারা হচ্ছে ডেলিভারির সাথে হচ্ছে বিল দিয়ে গেছে ভেন্ডর। এখন এই যে দেখেন বিল, এখানে দুইটা জিনিস আছে, ইনভয়েস একটা হচ্ছে বিল। বিল হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে যে বিলটা পাচ্ছি সেটা, আর আমি যখন সেল করছি তখন ওটাকে ইনভয়েস, ওইভাবে আসলে ওরা সেট করেছে এটাকে।
তো বিল এখানে দিলাম, দেওয়ার পর এখানে এখন আমি ইনভয়েসটা রেকর্ড করব। হুম, তো কার বিল এটা? ধরেন আমি রায়ান্স ওর কাছ থেকে কিনেছি 28 তারিখের। আচ্ছা, এটা এখানে বড় করলে আবার হচ্ছে এখান থেকে বের হয়ে যায়। ঠিক আছে, ওকে। প্রজেক্টর হলে ভালো হতো, টিভি তো ছোট অনেক। আচ্ছা, ধরেন সে আমাকে বিল দিয়েছে, সেই বিলের ডেটটা হচ্ছে 30 তারিখ। ধরেন সে আমাকে বলেছে এটা আগামী মাসের 30 তারিখের মধ্যে দিতে হবে। ওকে, রেফারেন্স যদি কিছু থাকে সেক্ষেত্রে দিতে পারেন, বা ও একটা বিল দেয় না, বিলের একটা নাম্বার থাকে, আপনি চাইলে ওইটা রেফারেন্স দিতে পারেন। হ্যাঁ, হতে পারে। Okay. যে ইনভয়েসটা দিল সেটা আপনি হয়তো পেপার ডকুমেন্ট পেয়েছেন, সেটাকে আপনি স্ক্যান করে চাইলে এই ইনভয়েসের সাথে অ্যাটাচমেন্ট দিয়ে রাখতে পারবেন। এতে কি হবে, বছর শেষে যখন আপনার অডিট শুরু হবে, অডিটর এসে কি করে, ভাই স্যাম্পল দেখান পারচেজের। যদি স্পেসিফিক আপনার সব ডকুমেন্ট যদি থাকে, আপনি কিন্তু এখান থেকেই তাকে দিয়ে দিতে পারবেন সাথে সাথে। মানে আপনার ভাউচার আবার ঘাটাঘাটি করা লাগবে না, যে এটা কোথায় আছে, কত নাম্বার ভাউচারের মধ্যে আছে, ঢুকতে হবে না। এই, হ্যাঁ, না না না, সাপ্লায়ার আপনাকে যখন বিলটা দিচ্ছে, আপনি কিনেছেন না, তখন সে ইনভয়েস দিবে না, আপনার বিলটা দিবে না তার, এই বিলটাই আপনি এখন রেকর্ড করতেছেন। হুম, শুধু বিলটা অ্যামাউন্ট সহ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখি, এই যে ভাইয়া একটা কথা বলছিলেন কিছুক্ষণ আগে, যে পিও যেহেতু আমার দেওয়া আছে, আমি যদি পিও রেফারেন্সটা দেই, এখানে এই আইটেম গুলো সব চলে আসবে। অনেক সফটওয়্যার আছে এটা চলে আসে, কারণ এখানে আসতেছে না। তো এটা ধরেন এটার ডিসঅ্যাডভান্টেজ। তো এখানে আমি আবার নতুন করে দিতে হচ্ছে, যে ধরেন লিনোভো দিলাম, বাট দেওয়ার পর সে আবার এই কয়টা, মানে তার যে বেসিক ইনফরমেশনটা আমি দিয়েছিলাম ওইটা নিছে। কোয়ান্টিটি আমি 10টা কোয়ান্টিটি কিনেছিলাম, সেটাই আমি এখানে দেই। ধরেন এটাই বিল চলে আসছে। এখানে আসার পর আপনি এটা সেভ দিলেন, এবং এটাও কিন্তু অ্যাপ্রুভের একটা বিষয় থাকে। আচ্ছা, তো ধরেন আমি এখানে সেভ দিলাম, এটা সরাসরি অ্যাপ্রুভই আমি দিয়ে দিই, যাতে রেকর্ডটা আমি ইফেক্টটা দেখাতে পারি। বিল রেকর্ড হইলো, এখন ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভ করছে বিল। এখন দেখেন এটার ইফেক্টটা কোথায় গেছে। তা আমি অ্যাকাউন্টিং এ যাই, গিয়ে রিপোর্টসে যাই। রিপোর্টসে যেহেতু আমি ক্রেডিটে মানে পারচেস করেছি, এটা কোথায় কোথায় হিট করবে? এক্স্যাক্টলি। তো আমি আগে ব্যালেন্স শিটটাতে আগে যাই, ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে গিয়ে আমি যদি, ওকে অ্যাক্রুয়াল আছে, ওকে ঠিক আছে, প্রবলেম নাই। কাস্টম ডেট, সাপোজ আপনি 30 মে আমি দেই। আচ্ছা, 24, হ্যাঁ দেই, আপডেট দেই এটা। এই যে দেখেন ওই ডেটে, এই যে দেখেন আপনার ইনভেন্টরিতে 5 লাখ টাকা দেখা যাচ্ছে, এবং একই সাথে যেহেতু এটা পেয়েবল, এই যে অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে দেখতে পাচ্ছেন। এখন এখানে যদি আপনি ক্লিক করেন, তো আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি এটা টোটাল ইনভেন্টরি কি। তো ইনভেন্টরির মধ্যে দেখবেন যে ওই আইটেমটা শো করতেছে, এই যে যে 30 মেতে এই আইটেম কেনা হয়েছিল, এই পিও এর এগেনস্টে এত টাকা। এবং এখানে ডেবিট ক্রেডিট রানিং ব্যালেন্স, এই তো এটা তো আপনারা জানেনই, এটা বলার কিছুই নাই। যখন এটা ইনভেন্টরি হিসেবে আছে, এটা ডেবিট হিসেবে শো করতেছে। যখন আমি সেল করে দিব, তখন এটা ইনভেন্টরি থেকে চলে যাবে।
ওকে। আচ্ছা, এখন যেহেতু পেয়েবল ক্রিয়েট হলো, 30 দিন পর আমি পেমেন্ট করব তাকে। তো এখন ধরেন আমি পেমেন্টটা করব। সাপোজ এখানে আমি বিজনেসে যাই, গেলে দেখেন এখানে বিলস টু পে একটা অপশন আছে। দুইটা ওয়েতে করা যেতে পারে। অনেক সফটওয়্যার যেটা করে যে ধরেন এখানে বিভিন্ন ফাংশন দেওয়া আছে, বিল পে করার ফাংশন, ইনভয়েস রেকর্ড করার ফাংশন, পিও জেনারেট করার ফাংশন। কিছু সফটওয়্যার আছে অনলি জার্নাল আপনি রেকর্ড করবেন, সেই জার্নালের মধ্যেই সবকিছু। কিরকম, যখন আপনি পারচেস করেছেন তখন কি করেছেন, পারচেস ডেবিট, সানরি পেয়েবল বা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এটা একটা করেছেন। করার পরে যখন পেমেন্ট করছেন, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ব্যাংক অর ক্যাশ ক্রেডিট, এই জার্নালের মধ্যে সবকিছু হচ্ছে, ওর আর আলাদা আলাদা কোনো অপশন নাই। এক্ষেত্রে যেটা হয়, ওই সফটওয়্যার গুলো ইউজ করতে যিনি রেকর্ডিং এ থাকবেন, যিনি রেকর্ডিং এ থাকবেন তার যদি এই অ্যাকাউন্টিং এর রেকর্ডিং নলেজটা ভালো থাকে, সেক্ষেত্রে সে প্রপারলি এটা ইউজ করতে পারবে। যদি রেকর্ডিং এ কোনো ঝামেলা হয়, এই যে আমরা বলি না মাঝে মাঝে মানে রেকর্ডিং এ কোনো ভুল থাকে, ধরেন আপনার এখন পেয়েবল ক্রেডিট করার কথা, পেয়েবলের জায়গাতে অন্য কোনো একটা আহ, মানে আইটেম চলে গেছে, হ্যাঁ চলে আসছে, তখন কিন্তু ভুল দেখাবে। রিসিভেবল তখন দেখাবে ক্রেডিট। আদৌ কি রিসিভেবল ক্রেডিট হতে পারে? পারে না। এটা তখন আপনি রিপোর্টিং যখন করতে যাবেন তখন ওটা চেক করলে বুঝতে পারবেন এটা। আচ্ছা, তো বিলস টু পে এটাতে যাই। এখানে গেলে দেখবেন যে ওই লিস্টটা দেখাবে যে কোন কোন বিল এখনো ডিউ আছে আপনার। এই দেখেন এখানে দেখাচ্ছে যে রায়ান্স লিমিটেড এর অ্যাওয়েটিং পেমেন্ট, এই যে পিও রেফারেন্স এত, 30 মে কেনা হয়েছিল, 30 জুনে পেমেন্ট করতে হবে 5 লাখ টাকা। সাপোজ আপনি এখন পেমেন্ট করবেন, ধরেন 30 তারিখেই পেমেন্ট করবেন, বাট তাকে পুরো টাকাটা দিবেন না, একটা পার্সেন্টেজ পেমেন্ট করবেন আপাতত। তো আপনি এখানে ক্লিক করলেন, পেমেন্ট করতে চাচ্ছেন, দেখেন এখানে চলে আসছে ওই আইটেমটা। সাপোজ 30 জুনে আমরা পেমেন্টটা করছি, 30 জুনে দিলাম পেইড ফ্রম। আচ্ছা, পেমেন্ট যে করবেন নিশ্চয়ই কোনো একটা ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাকাউন্ট দিয়ে ক্রেডিট করতে হবে আপনাকে, পেমেন্ট যদি করে থাকেন। আমাদের এখানে ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট সম্ভবত নাই। এখন যেটা করব, ধরেন আমি যদি ব্যাংক দেই এখানে, আচ্ছা আমাকে হচ্ছে ইসে যেতে হবে একটু, দাঁড়ান, চার্ট অফ অ্যাকাউন্টসে যেতে হবে, কারণ এখানে নতুন কোম্পানি। হ্যাঁ, এই যে দেখেন এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট একটা আছে। তো আপনি আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট আমরা ওপেন করে নিব। এখানে মানে এইটা একটা অপশন আছে এখানে, কিছু কিছু মানে আমেরিকার বেশ কিছু ব্যাংক আছে যেগুলো সরাসরি আপনি এখানে দিতে পারবেন, কান্ট্রি ধরে সার্চ করলে আসে। আমরা এখনো অতটা ডিজিটাল হই নাই, আমাদের দেশের কোনো ব্যাংক খুব একটা আমি আসলে এখনো পাই নাই এই প্ল্যাটফর্ম গুলোতে। তো এটা উইদাউট ব্যাংক ফিড, এই অপশনটা বাদ দিয়েই যাচ্ছি। বাদ দিলে আমি ম্যানুয়ালি বসাবো ব্যাংকের ইনফরমেশন। তো ব্যাংক নেম ধরেন দা সিটি ব্যাংক, অ্যাকাউন্ট নেম এবিসি লিমিটেড, অ্যাকাউন্ট টাইপ আদার, অ্যাকাউন্ট নাম্বার ধরেন একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, অ্যাকাউন্ট কোড যদি থাকে এটা অপশনাল, আমি দিচ্ছি না এখন আপাতত। অ্যাড অ্যাকাউন্ট। তো একটা ব্যাংক অ্যাকাউন্ট আমি এখানে ক্রিয়েট করলাম। নাও এখন যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখন আমি পেমেন্ট করব। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যে ক্রিয়েট করলাম, আমার ব্যাংকে কোনো টাকা আছে এখন, তাই না? আমি এই যে চার্ট অফ অ্যাকাউন্টসে দেখেন এবিসি লিমিটেড নামে একটা ব্যাংক আছে না, এটাতে আমি ক্লিক করি। করার পর আম, এখানে একটা ওপেনিং ব্যালেন্স দিতে হবে। ওয়েট, হ্যাঁ, আদারওয়াইজ এটা ধরেন হচ্ছে যেহেতু জিরো, আপনি যা টাকা পেমেন্ট করবেন ওটা দেখাবে যে মানে ব্যাংকটা হচ্ছে নেগেটিভ হয়ে আছে, ওরকম দেখাবে। হ্যাঁ, আচ্ছা, আপাতত আমি একটু পেমেন্টটাতে আগে যাই, দাঁড়ান, আমাদের টাইম প্রায় কম। বিলস টু পেতে যাই, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট তখন পাচ্ছিলাম না। আচ্ছা, এখানে দিলাম
ডেট পেইড, এটা সাপোজ আমি 30 জুনে পেমেন্ট করছি, কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছি, ব্যাংক এবিসি লিমিটেড এই অ্যাকাউন্ট থেকে দিচ্ছি। রেফারেন্স চাইলে দিতে পারেন, অ্যাড পেমেন্ট। আচ্ছা, অ্যামাউন্ট পেইড, ধরেন 5 লাখ টাকাই তো আমার টোটাল বিল, ফর এক্সাম্পল আমি 3 লাখ টাকা দিয়েছি। এখন অ্যাড পেমেন্ট দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কি ইফেক্ট আসছে। এই যে রায়ান্স লিমিটেড এখনো অ্যাওয়েটিং পেমেন্ট দেখাচ্ছে, এবং পেমেন্ট কত টাকা করা হচ্ছে আর এটাও আপডেট হয়েছে, ডিউটাও দেখাচ্ছে। এখন কিন্তু আপনি দেখবেন যে আপনার ওই অ্যাকাউন্টস পেয়েবল যেটা, সেটা 3 লাখ টাকা কম, আবার এই 3 লাখ টাকা ব্যাংকে হচ্ছে ক্রেডিট। এই ইফেক্টটা দেখবেন ব্যালেন্স শিটে গেলে। আচ্ছা, যখন আমি আরেকটা পেমেন্ট করব, ধরেন সেম পেমেন্টে আরেকবার করছি এই একেই, ধরেন বাকি 2 লাখ টাকা আরেকদিন আমি করে দিব, এটা ধরেন জুলাইতে গিয়ে আমি করছি, জুলাইয়ের 2 তারিখে ধরেন করলাম, সেম অ্যাকাউন্ট থেকে অ্যাড পেমেন্ট দিচ্ছি। আমার বিলটা ক্লিয়ার, এখানে আর নাই। এখন আমি একটু ব্যালেন্স শিটে যাই একটা ইয়ে দেখানোর জন্য, অ্যাকাউন্টিং রিপোর্টস। হ্যাঁ, ওখানে মানে ট্র্যাকশনটা আপনি দেখতে পাবেন, আমি দেখাই। ব্যালেন্স শিটে যাই, আপনার এখানে কি বলে, কারেন্ট লায়াবিলিটি। ব্যাংকের থেকে টাকা অর্ডার কে বলছিল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, এখানে আরেকটা অপশন আছে। এই যে দেখেন, এখানে আপনার টোটাল ডিটেলসটা আপনি দেখতে পাবেন, এবং এখানে যদি মোর দেন, মানে আমি তো একটা ট্রানজেকশন দিয়ে দেখিয়েছি, এখানে যদি 4-5টা ট্রানজেকশন আপনি দেখতে পেতেন, দেখেন রিপোর্টটা আরো সুন্দর আপনি মানে বুঝতে পারতেন কানেকশনটা অ্যাকচুয়ালি কি বা কোথায় কি হচ্ছে। এখন ধরেন আমি একটা স্টেপ এখানে কমপ্লিট করলাম, যে বিল রেকর্ড করলাম, বিল রেকর্ড করার পর এটা আমি পেমেন্ট করেছি। ইনভেন্টরিতে আমি যদি যাই, আমার একটু আগেই ছিল, এখানেই ছিল। ইনভেন্টরিতে যদি যাই, এখানে 5 লাখ টাকার এই আইটেমটা, আপনি যে ইনভেন্টরিটা পেয়েছেন, এই দেখেন, মানে যে 5 লাখ টাকার ইনভেন্টরি কিনেছি, এখানে দেখেন ফ্র্যাকশনটা দেখা যাচ্ছে। টোটাল 5 লাখ টাকা ছিল, 30 তারিখে পেমেন্ট করেছিলাম একটা, 2 তারিখে পেমেন্ট করেছিলাম একটা, এইভাবে অ্যামাউন্টটা ডিউ মানে জিরো হয়েছে। এবং শো হিস্ট্রিতে যদি ক্লিক করেন, এখানে এই সিঙ্গেল ইনভেন্টরির টোটাল হিস্ট্রিটা দেখতে পাবেন। যেমন প্রথমে ক্রিয়েট করা হয়েছে ইউজার, আমার নামটাই দেখাচ্ছে, মানে এখানে যদি মাল্টিপল ইউজার হয় তখন কিন্তু নাম ওইভাবেই আসবে। হ্যাঁ, যেমন পিও নাম্বার এত, ফ্রম রায়ান্স লিমিটেড ফর এত, ওকে, এটা অ্যাপ্রুভাল হয়েছে ওই ডেটে, কে অ্যাপ্রুভ করছে তার নাম, পার্শিয়ালি পেমেন্ট হয়েছে কবে, প্রথমে কে পেমেন্ট করেছে এটা তার ডিটেলসটাও আছে, এবং পরবর্তীতে আবার এটা ফুললি পেইড হয়েছে কবে, কে পেমেন্টটা করেছে তার ইনফরমেশন। এখন এখানে ধরেন আমি একা বলে এখানে একই নাম আসছে, অনেকগুলো ট্রানজেকশন যদি হয় এখানে, এবং মাল্টিপল পার্সন যদি এখানে এঙ্গেজ থাকে, আপনি কিন্তু সহজে জিনিসটা বুঝতে পারতেছেন যে কোথায় কি হয়েছে। তো এখন আমরা যদি প্রবলেম নিয়ে আলোচনা করি, কোন ইনভেন্টরিতে আপনি দেখতে পাচ্ছেন মানে মাঝে মাঝে রিপোর্ট করতে গেলে হয় না এরকম যে কোনো ইনভেন্টরি দেখাচ্ছে নেগেটিভ, হয় না অনেক সময়? এটা কেন হয় বলেন তো? এটার 2টা রিজন থাকে। একটা হচ্ছে হয় যখন এন্ট্রি দিয়েছে, মানে
যেই ডেটে আপনি কিনেছেন তার আগেই হয়তো আগের কোনো ডেটে ভুলবশত আপনি সেলস রেকর্ড করে ফেলছেন ওটা, তাই না? ধরেন তখন ঘটনাটা কি ঘটছে, আপনার প্রোডাক্টই নাই, বাট তার আগেই আপনি সেল করে ফেলেছেন, তখন জিরো থেকেও আইটেমটা মাইনাস হয়ে কিন্তু -2 বা ওই কোয়ান্টিটিটা শো করবে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যদি আপনি অল্টারেশন করতে গিয়ে কোনো সময় ভুল করে ফেলেন, বা একটা আইটেম আপনি ট্যাগ করতে গিয়ে ধরেন এই যে লিনোভো যেটা বললাম, সেম আরেকটা আইটেম অন্য কোনো স্পেসিফিকেশন আপনি ট্যাগ করে ফেলছেন। হ্যাঁ, ধরেন ওইটা 5 কোয়ান্টিটি ছিল, ওইটা কমছে ঠিকই, বাট আরেকটা 0 কোয়ান্টিটি ছিল, সেটা দেখাচ্ছে আরো সেল হয়ে গেছে 2 কোয়ান্টিটি। হ্যাঁ, তো এইটা ধরেন প্রবলেম গুলা, তো এই প্রবলেমটা অ্যাড্রেস যখন করবেন তখন কিন্তু আপনি এইরকম যদি কোনো হিস্ট্রি আপনারা পান, প্রত্যেকের সফটওয়্যারে কোনো না কোনো জায়গাতে এই ধরনের কিছু থাকে, সবগুলো তো থাকে না, কিছু কিছু থাকে, আপনারা ওটা একটু চেক করবেন যে এই ধরনের কোনো অপশন আছে কিনা, যদি থাকে তাহলে এটা ভালো। মোট কথা হচ্ছে আমার সেশনের প্রায় শেষের দিকে আমি আজকের এই সেশনটার উদ্দেশ্যটা ছিল যে আমরা আমাদের যার যার জায়গা থেকে যেই ইআরপি বা অ্যাকাউন্টিং সিস্টেমটা ইউজ করছি, আমরা যেন এটাকে আরেকটু ইফেক্টিভলি ইউজ করতে পারি, বা এইটা মানে ইউজ করার মাধ্যমে আমাদের যে ট্রানজেকশন রিলেটেড যে প্রবলেম গুলা, এটা কোথায় হয়েছে প্রবলেমটা, এটা যেন আইডেন্টিফাই করতে পারি, সেই জায়গাতে আসলে আমাদের স্কিলটাকে নিয়ে যাওয়া। হ্যাঁ, আমি আসলে খুব ছোট একটা প্ল্যাটফর্মের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ফাংশনটা কিভাবে হয়, কোন জিনিসটা কোথায় ইম্প্যাক্ট পড়ে। তো আপনারা আপনাদের প্ল্যাটফর্মে এই জিনিসটা একটু ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই ছিল আজকের মূলত মানে সাপ্লাই চেইনে স্পেশালি। এখানে কিন্তু আরো অনেক কিছু থাকতে পারে, ধরেন আমি যদি অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ থেকে এখন দেখাতাম, এখানে আরো অনেক কিছু এগুলার মানে যারা ট্রেনিং করান এই সফটওয়্যার বা আদার এই টুলস গুলার, আপনি যখন মানে A to Z পুরোটা যখন জানবেন, দেখবেন ভিতরে প্রত্যেকটা ছোট ছোট কম্পোনেন্টের ভিতরে অনেক অনেক অপশন আছে। এখন এগুলো হচ্ছে নিজে নিজে যখন আপনি ঘাটবেন, আপনার নিজের সলিউশনটা নিয়ে যখন একটু স্টাডি করবেন, তখন আপনি ক্লিয়ার হবেন। আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু আমরা ফাইন্যান্স ম্যানেজার, ওভারঅল একটা ইনসাইট যেন আমার থাকে ওই সলিউশনটা সম্পর্কে, তখন কিন্তু আপনি নিজেই আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবেন খুব ইজিলি। রিপোর্টিং এর সময় গেলে আপনি দেখবেন যে না, যেন জিনিসটা খুব কুইকলি অ্যাড্রেস করা যায়, আচ্ছা এই জিনিসটা এরকম দেখাচ্ছে, না এটা তো এরকম হওয়ার কথা না, বাট এক্সাক্ট প্রবলেমটা কোথায় হয়েছে সেটা যেন আইডেন্টিফাই করা যায় কুইকলি। এটা মানে একই সাথে আপনার নিজের এফিসিয়েন্সি বাড়াবে, একই সাথে অপারেশনাল এফিসিয়েন্সিও বাড়াবে। আর অপারেশনাল এফিসিয়েন্সি বাড়লে আপনার অবশ্যই এখানে কস্ট রিডাকশনের সাথে একটা সম্পর্ক আছে। কস্ট রিডাকশন যদি আপনি করতে পারেন সামহাউ, এটা আপনার প্রফিটেবিলিটিতে গিয়ে হিট করবে আলটিমেটলি। এটাই অ্যাকচুয়ালি মেইন মানে গোল। আজকে যদি টেক অ্যাওয়ে আমি বলে থাকি এটা। তো থ্যাংক ইউ সবাইকে, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো করতে পারেন, সংক্ষেপে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আচ্ছা আচ্ছা, ওইটা কি বলেছে আমি বলি। ওখানে একটা অপশন ছিল যে আপনি এর আগে এই রকম কি কি সফটওয়্যার ইউজ করেছেন। এটা হচ্ছে যেহেতু জেরোতে আপনি নতুন আসছেন, ওর একটা মানে কোশ্চেন। সো যারা নতুন সাবস্ক্রিপশন নিচ্ছে, তারা এর আগে কে কি ইউজ করছে ওইটার একটা নলেজ তাদের সাথে শেয়ার করা। তো আপনি ওখানে যদি কুইক বুকস ইউজ করে থাকেন, আপনি লিখবেন কুইক বুকস। যদি অন্য কোনো সফটওয়্যার থাকে সেটা যদি ইউজ করে থাকেন সেটা দিবেন, অথবা যদি কোনোটা কমন না পড়ে আদার দিয়ে দিবেন। আমি আদার দিয়ে জাস্ট মুভ করেছিলাম এই। ঠিক আছে, সো এইটা শুধুমাত্র আমি মানে যেহেতু আমরা সাপ্লাই চেইনের কোর্স নিয়ে আলোচনা করছি এখানে, সাপ্লাই চেইনের সাথে রিলেটেড যে ফাংশন টুকু আছে সেটা নিয়ে আমি আসলে কথা বললাম। যদি আমি ফাইন্যান্স নিয়ে বলি তাহলে আসলে এটা মানে একটা ক্লাসে কখনোই কভার হবে না। এটার অনেক ডিটেলস আছে এখানে। একটা সলিউশন আপনি যখন শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ওভারভিউ করবেন, একদম ডিটেইল লেভেলে আপনাকে চেক করতে হবে কোথায় কি কি আছে। হ্যাঁ, তা আমাদের কি এমন কোনো ক্লাস আছে যেখানে হ্যাঁ, ফর এক্সাম্পল পিওতে আমাদের কি কি কম্পোনেন্ট থাকা উচিত ইন জেনারেল? হুম, আছে আমরা তো আর
যেতে যাচ্ছে না, এখন ফাইন্যান্সের পার্সপেক্টিভ থেকে দেখতেছে না, যেহেতু সাপ্লাই চেইনের কোর্স করতেছি, মানে আমরা ফোকাস করতেছি সাপ্লাই চেইন। হ্যাঁ সেক্ষেত্রে এরকম কি কোনো ইয়ে আছে যে ইন টার্মস অফ পিও কি কি কম্পোনেন্ট, স্ট্যান্ডার্ড একটা পিও কেমন হতে পারে, ফারহান ভাই। ইন টার্মস অফ জিআর এর ক্ষেত্রে আমাদের কি কি বিষয় করা উচিত বা নেগোসিয়েশন মনে হয়? না, এরকম আমাদের কিছু কোর্সে নাই। কোর্সের আমরা আসলে মডিউল ডেভেলপ করেছি। যে জিনিসগুলো জিজ্ঞেস করছেন এর আগেও আপনাদের থেকে প্রথম ক্লাসগুলোতে কোশ্চেন আসছে, ওগুলো একটু অ্যানালিটিক্স টাইপ, ঠিক আছে? ওইগুলো আসলে ডিফারেন্ট ভাবে করতে হবে। এইগুলো আমরা মডিউল বেসড করেছি। মডিউল বেসড মানে হলো, যেমন আজকে ইআরপি নিয়ে কথা বলছি, আমরা আগে একটু ফাউন্ডেশন নিয়ে কথা বলছি, একজন গ্লোবাল সাপ্লাই চেইন নিয়ে কথা বলছে, একজন আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সাপ্লাই চেইন নিয়ে কথা বলছে। মডিউল বেসড মডিউলে আসলে এই জিনিসগুলো এক করাটা হয় না। এরকম কাস্টম থাকবেন, কাস্টমস এর একজন আসবেন আগামী শুক্রবারেই, তার কাস্টমসের ফার্স্ট কমিশনার, উনি টুকটাক আপনাদেরকে ধারণা দিবেন কিভাবে কাজটা হয়। হ্যাঁ, না ওরকম কোনো কিছু কমার্শিয়াল এর কোনো